শুরু হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা অনেক ভালো আছো এবং আজকে তোমাদের সাথে কিন্তু কেমন আছো সবাই? আমাদের সাজ্জাদ ভাইয়া আছে, ঠিক আছে? ওকে, সবাই জয়েন করো। আজকে অবশ্যই যেহেতু সাজ্জাদ ভাইয়া ক্লাসে আসছে, অবশ্যই কিছু একটা ম্যাজিক তো অবশ্যই আছে, তাই না? কিছু একটা তো অবশ্যই আছে, নতুন কিছু তো অবশ্যই আছে। হ্যাঁ। ওকে, ফাইন। দেখি তোমরা জয়েন করো, আমরা নতুন কিছু অবশ্যই দিব, তাই না? নতুন অনেক কিছু লাগবে না আপাতত। আচ্ছা, বইয়ের পিডিএফটা হ্যাঁ একটু ওকে দিয়েছিল মনে হয় না? ওকে, ফাইন। মেনশন দিয়ে দিই সবাইকে। একটু মেনশন দিয়ে দাও, হ্যাঁ। ক্লাসে সাজ্জাদ। ওকে, ফাইন। চলে এসো। যুক্ত হয়ে যাও। বইয়ের পিডিএফটা একটু দিও তো। আচ্ছা, বইয়ের পিডিএফটা দিও আমাকে। আজকে বলতে পারো সাজ্জাদ ভাই যত আসছে ক্লাসে, নতুন কি হইতে পারে বলো তো? ও মাই গুডনেস, সবাই চলে আসছে। আরিফ ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হামজা সালাম দিয়েছ। নাইম খুব ভালো একটা ছেলে, অত্যন্ত ভালো একটা ছেলে নাইম। তারপর হচ্ছে গিয়ে তালহা খান আমাদের সাথে আছো। নাফিসা সুলতানা সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম নাফিসা। মোমো, তুই কি চিকেন মোমো? আচ্ছা, আই এম জাস্ট কিডিং। সো সুরাই আহমেদ সালাম দিয়েছো। হৃদয় রয় সালাম দিয়েছো। আদাব দিয়েছো। ওকে, রাসেল দিয়েছো। তারপর হচ্ছে কি তোমার সাথে চলে আসো ভিতরে, সমস্যা নেই। হিয়ামনি, তারপর হচ্ছে কি রাফিসা সুলতানা। চলে আসলাম, একটু দেরি হয়ে গেল। না, দেরি হয়নি, আমরা মাত্র ক্লাস শুরু করবো। নেহার নাহা সালাম দিয়েছো। ওকে, সবাই চলে আসো ক্লাসে। আজকে আমাদের অঘোষিত কি বলতো, আজকে আমাদের হচ্ছে কি রিটেন ক্লাস। আজকে বলতো কি রিটেন ক্লাস দিস আমাকে? না, আমি তো কয়েকজনকে বলি ধামাকা ক্লাস হবে আজকে মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই ধামাকা তো অবশ্যই হবে। সিনথিয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ওকে, তোমরা জয়েন হতে থাকো, আমরা আমাদের কাজ শুরু করে দিই। পিডিএফ দেওয়া হয়েছে? চলো। ওকে ভাই, আজকে কি রিটেন ক্লাস হবে? ইয়েস, আজকে রিটেন ক্লাস হবে এবং তোমাদের রিটেনের যে ভয়, এটা আজকে দেখে থাকবে। বিরিয়ানি কীভাবে খাওয়াবো, একটু ছবি ডাউনলোড করে সবাইকে পাঠিয়ে দিই। ছবি পাঠিয়ে দেবো, সমস্যা নেই সবাইকে। তোমাদের সাথে বলতেছে রিটেন ক্লাস, আমি অনেক এক্সাইটেড। ওকে, এক্সিস্টেড লিখছো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, এক্সাইটেড না, এক্সিস্টেড। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমাদের ক্লাস করে। হ্যাঁ, রেগুলার সারপ্রাইজ। ওকে ভাইয়া, আমি শুধু মোমো, চিকেন মোমো না। ওকে ওকে, আমি কি ভালো না স্যার? শেখ রতন, তুমি তো তোমার নামই তো লিখে আছে রতন, তাই না? তুমি অবশ্যই রতন। এক্সাইটেড ভাইয়া। ওকে, রিটেন ক্লাস। ওকে, রিটেন ক্লাস। আচ্ছা সাজ্জাদ, জিকে কি রিটেন আছে? জিকে রিটেন নাই। জিকে জাস্ট হচ্ছে একটা ইউনিভার্সিটিতে, দুইটা ইউনিভার্সিটিতে আছে, একটা হচ্ছে খুলনা আর একটা হচ্ছে। আর জিকে রিটেন থাকলে কি, জিকে আমি যা পড়াই তাই রিটেন আসবে, নতুন করে যে প্যারাগ্রাফের মতো আসার মতো কোনো চান্স নাই। শুধু হচ্ছে জাস্ট আমাকে দাও, আমি ফরওয়ার্ড করে দিই। হ্যাঁ, ওকে, ফরওয়ার্ড করে দিচ্ছি। এদিকে পিডিএফ নেই বইটার? পিডিএফ আছে? আচ্ছা, দেখতেছি। ওকে, আর একটু কোনো প্যান ছিল। আজকের জিকে মানে আজকে জিকে না, আমাদের সাজ্জাদ ভাই আছে তো, আমার জিকে মুখে চলে আসতেছে, বারে জিকে চলে আসতেছে। হ্যাঁ, আজকে জিকে না, আমাদের আজকে হচ্ছে কি অ্যানালিটিক্যাল ক্লাস, ঠিক আছে? রিটেনের অ্যানালিটিক্যাল ক্লাস। ওকে ফাইন, আমরা সবাই চলে আসছি ইতিমধ্যে। ভাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বানানটা ইচ্ছে করে ভুল করেছি। ওকে, খুব চালাক ছেলে, চালাক এবং চতুর। আচ্ছা দেখো, এখন তোমাকে একটু গল্প করি, সাজ্জাদ আমাকে সহযোগিতা করবে গল্প বলতে। হ্যাঁ, ওকে, আমি দেখো তোমাদের এখানে
রিটেনের সবচেয়ে বড় গিফট হচ্ছে তোমাদের জন্য একটা রিটেনের বই আছে, ঠিক আছে? এবং এই বইটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এই বইটা, সম্পূর্ণ বইটা তোমাদেরকে কি করা হবে? দিয়ে দেওয়া হবে। এবং ওকে, দাঁড়াও একটু ইরেজ করে নিই। একটু খেয়াল করো তো, আমরা একটু আজকে অ্যানালাইসিস করবো। হ্যাঁ, এখানে দেখো, তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশের জন্য 45 মিনিট সময় থাকবে, 45 মিনিটস, রাইট? তো 60 নাম্বার এমসিকিউ, অর্থাৎ 60টা এমসিকিউ থাকবে। ওই 60টা এমসিকিউ কিন্তু 45 মিনিটস, ঠিক আছে? অর্থাৎ 45 মিনিট তোমার দাঁড়াইতে হবে। তাহলে 60টা এমসিকিউ তুমি 45 মিনিটে দাঁড়াইতে পারবা, এটা কোনো সমস্যা না। 45 মিনিট না পারলে তুমি 30 মিনিটও দাঁড়াইতে পারবা। কেন বললাম? ধরো হচ্ছে ইংরেজির 15টা প্রশ্নের জন্য হয়তো বা 15 মিনিট লাগতে পারে, 16-17 মিনিট লাগতে পারে, বাট ম্যারাথন ক্লাস শুরু হয়ে যাবে, আমি অ্যানাউন্স করে দিচ্ছি। এখানে 15টা যে তোমার এমসিকিউ আছে, এছাড়া বাংলা পারলে দুইটা এমসিকিউ 1 মিনিটে দাঁড়ানো যাবে। আর সাধারণ জ্ঞান তুমি 3টা বা 4টা এমসিকিউ দাঁড়াইতে পারবে 1 মিনিটে, ঠিক আছে? আমি আমার সময় যে সময় দাঁড়িয়েছি না, আমি তো প্রথমে 6 মিনিটে 30টা দাঁড়াইছে, এবং তোমার সাথে 28টা দাঁড়িয়েছি। 28টা এবং 28টার মধ্যে 28টা কিন্তু হয়েছিল তোমাদের সাথে। সাধারণ জ্ঞানে তোমাদের সাথে 28 দেখাইছে এবং 28-এর মধ্যে 28 কিন্তু পাইছে। তো সাধারণ জ্ঞানটা কিন্তু তোমাকে মেরিট পজিশন আগায় দিবে। এখন সবচেয়ে বড় প্রবলেম হয় যে 45 মিনিটে 40 নাম্বার রিটেন, এইটা যখন বলি তখন তোমাদের মনে একটা কি ভয় কাজ করে, তোমাদের মনে কি একটা ভয় কাজ করে, রাইট? ওকে, পিডিএফ। তখন তোমার মনে একটা কি ভয় কাজ করে না যে 45 মিনিটে আমি কিভাবে রিটেন লিখবো? সো এখন তোমাকে বলি রিটেনে কি আসে। দেখো, রিটেনের হচ্ছে সিলেবাসটা, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার যে সার্কুলার আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার কিন্তু এই সিলেবাসে দেওয়া আছে যে কি কি আসবে। শর্ট প্যারাগ্রাফ, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমরা মনে করি প্যারাগ্রাফ আসবে, আসলে এই প্যারাগ্রাফটা তোমার এইচএসসির প্যারাগ্রাফ না, এই প্যারাগ্রাফটা কিন্তু শর্ট প্যারাগ্রাফ, এবং এটা লিখাই আছে কি হবে, শর্ট প্যারাগ্রাফ। এটা কতটুকু হবে? তুমি চাইলেও কিন্তু 4 বা 5 পেজ লিখতে পারবে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তোমার যে খাতাটা দেওয়া হবে তখন এক্সট্রা কোনো পেজ দেওয়া হবে না। ভালো করে খেয়াল করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তোমার এক্সট্রা কোনো পেজ দেওয়া হবে না। প্যারাগ্রাফের জন্য একটা খালি এরকম একটা পেজ খালি থাকবে, এরকম একটা পেজ, এমন একটা জাস্ট হচ্ছে পৃষ্ঠা, এটার মধ্যে সার্কেল করা থাকবে, এই পৃষ্ঠার ভিতরে হচ্ছে তোমাকে লিখতে হবে, রাইট? একটা প্যারাগ্রাফ। তাহলে দেখো, শর্ট প্যারাগ্রাফ তুমি চাইলেই কিন্তু তুমি 2 পেজ লিখতে পারবে না, 1.5 পেজ লিখতে পারবে না। এখানে তোমার প্যারাগ্রাফটা টাইটেল দিবা, তারপর হচ্ছে এখানে তুমি মোটামুটি কি করবা, 1 পেজ প্যারাগ্রাফ লিখবা, ঠিক আছে? আর প্যারাগ্রাফটা কিভাবে লিখবা, হ্যাঁ আমি বলতেছি। তারপর দেখো, গ্যাপ ফিলিং খুব মানে কম, এখন আর আসে না। আগে একটা সময় 1 বা 2 বার আসছিল, ব্যাক টু ব্যাক এখন 3 থেকে 4 বছর একবারে হচ্ছে হ্যাঁ শর্ট প্যারাগ্রাফ, সেন্টেন্স মেকিং আর এক্সপ্লেনেশন। এর কথা হচ্ছে আমি রিটেনে তুমি কি পড়বা, শর্ট প্যারাগ্রাফটা পড়বা, এটা মাস্ট, প্রতি বছর আসছে, রাইট? প্রতি বছর কিন্তু শর্ট প্যারাগ্রাফ আসছে। এবং সেন্টেন্স মেকিং বিগত বছরে প্রত্যেকবার সেন্টেন্স মেকিং আসছে, এবং এক্সপ্লেনেশন। তো সেন্টেন্স মেকিং এ 5 নাম্বার থাকে, এবং হচ্ছে এক্সপ্লেনেশনও 5 নাম্বার, শর্ট প্যারাগ্রাফে 10 নাম্বার। এই হলো তোমার টোটাল 20 নাম্বার। কনসেপ্ট কি ক্লিয়ার? কনসেপ্ট কি ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এই জায়গার মধ্যে এখন তুমি চাইলে কিন্তু এখন এক পেজ লিখতে, একটা প্যারাগ্রাফ একটা পেজ লিখতে তোমার কত মিনিট লাগবে? হয়তো তুমি লিখতে পারো যে 20 মিনিট, রাইট? 20 মিনিট উপরে লাগবে না, মানে 1 পেজ লিখবা 20 মিনিট অনেক টাইম। এইখানে কিন্তু তোমার 5 নাম্বার হয়ে যাবে, কারণ 5 নাম্বারে পাস, 5 পেলে পাস। 5 পেলে পাস। তো এখানে তুমি যাই, আমি তোমাকে কিছু টেকনিক শিখাবো, ঠিক আছে? ফ্রি হ্যান্ডে কিছু ক্লাস কিনবো, ওটা তোমার টেকনিক শিখাবো, প্যারাগ্রাফ কিভাবে ম্যাক্সিমাম নাম্বার তুলতে পারবা। তারপর দেখো সেন্টেন্স মেকিং, এই যে সেন্টেন্স মেকিং এ 5টা ওয়ার্ড আসবে, 5টা ওয়ার্ড দিয়ে 5টা সেন্টেন্স মেক করতে হবে। এবং সেন্টেন্স মেকিংটা কোন জায়গা থেকে আসবে? দেখো, এইটাও টেক্সট বই থেকে আসবে, 100% টেক্সট বই থেকে আসবে। আমি কথা বলতেছি, এটা কিন্তু 100% টেক্সট বই থেকে আসবে, ঠিক আছে? আর শর্ট যে প্যারাগ্রাফ, এটা কিন্তু 100% টেক্সট বই থেকে আসবে, টেক্সট বই বাইরে আসবে না। আমি এটা যে কথাটা বললাম, এটা কোনো ভিত্তি আছে কিনা চলো আমরা দেখি। বিগত বছর প্রশ্ন যে বললাম যে টেক্সট বই থেকে প্যারাগ্রাফ আসবে, যে পদ্মা সেতু, মেট্রো রেল, এগুলো যে আসে না, কোথায় পড়াই বলো? হ্যাঁ, এখন এই যে দেখাই তোমাকে বিগত বছর প্রশ্নগুলো দেখাই, এখানে বাংলাগুলো আসবে না, এই যে ইংরেজি। আচ্ছা দেখো, এটা হচ্ছে বিসমিল্লাহ ছিল শুরু, একদম প্রথম বছরে, রাইট? হ্যাঁ, যখন রিটেন শুরু হইছে, রিটেন যখন আসছে। এখন দেখো এটা প্যারাগ্রাফে কি আসছে, রাইট এ প্যারাগ্রাফ বাই অ্যানালাইজিং দ্য সিগনিফিকেন্স অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানস হিস্ট্রিক্যাল স্পিচ অফ 7th মার্চ অফ 1971। অর্থাৎ এটা কিন্তু তোমরা জানো যে তোমাদের যে বইটা ছিল, টেক্সট বইটা ছিল, এখানে হিস্ট্রিক্যাল
কিছু পার্সন ছিল, ঐতিহাসিক কিছু ব্যক্তি ছিল, নেলসন ম্যান্ডেলা ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল। তো এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে একটা প্যাসেজ ছিল। তো এই প্যাসেজের মধ্যে কিন্তু এখানে প্যাসেজটা কি নিয়েছিল, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ নিয়েছিল। তো এটা কিন্তু তার প্রথম ইউনিটে ছিল না, ফার্স্ট ইউনিট, প্রথম ইউনিটটা ছিল এটা। তো প্রথম ইউনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এটা আসছে। এখন তো নতুন বইটা নাই না, নতুন দুঃখের বিষয়। আচ্ছা, তার মানে এই যে প্যারাগ্রাফ আমি এক একটা দেখাচ্ছি, দেখবা কেন, কনফিডেন্স দেওয়ার জন্য আসলে কোথা থেকে বিগত বছর প্রশ্নগুলো আসছে। তার মানে প্রথম বছরেই টেক্সট বই থেকে প্যারাগ্রাফ আসছে। নেক্সট প্যারাগ্রাফগুলো আগে দেখি, হ্যাঁ শুধু প্যারাগ্রাফ, পরে আমরা বাকিগুলো দেখবো। তারপর দেখো পরের বছর 20-21 সেশন, 20-21 সেশনে আমরা আজকে ইংরেজি অংশ কথা বলবো, বাংলা তোমাদের জোয়ার ভাই কথা বলবে, ঠিক আছে, ওটাতে আমরা এখন আর যাবো না, ইংরেজি পার্টটা নিয়ে কথা বলবো। এখন দেখো যে এখানে কি আসছে, দেখো 20-21 সেশন। এখন এখানে কি আছে, রাইট আ প্যারাগ্রাফ অন ন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড দি কোভিড-19 আউটব্রেক বাই, এই যে দেখো ন্যাশনাল ট্যুরিজম, তো ট্যুরিজম নিয়ে কিন্তু তোমার টেক্সট বই একটা প্যাসেজ ছিল, এবং এখানে বলছে রেলিভেন্ট ইউনিট ফ্রম ইউর টেক্সট বুক। বুঝতে পারছো, তোমরা এটা কোথা থেকে আসছে, তোমার টেক্সট বই থেকে আসছে। বাট এখানে একটা মজা, একটা দুষ্টমি করছে কি জানো, যে 20 সালে কিন্তু কোভিড-19 একটা কোভিড চলতেছিল, তাই না, তোমরা সবাই জানো, তোমরা তো আসলে আমাদের থেকে খুব বেশি এজ ডিফারেন্স না, 2-3-4 বছর হবে। সো এখানে তোমরা কিন্তু জানো যে কোভিড-19 বা 2020 সালে যখন ডিসেম্বরে আমাদের আউটব্রেক হয়, কোভিড-19 হয়, তখন কিন্তু তোমরা সবাই জানো যে কোভিড-19 কারণে কত মানুষের আমাদের পড়াশোনার উপর কতটা ইম্প্যাক্ট পড়ে। এবং পড়াশোনা না, তোমরা জানো যে তখন মানুষ কিন্তু ঘর থেকে বের হইতে পারতেছিল না, কিন্তু এই তখন মানুষ যখন ঘর থেকে বের হইতে পারতেছিল না, তখন ট্যুরিজম মানে কি পর্যটন যে শিল্পটা, ওই শিল্পটা কতটুকু আউটব্রেক করছিল বা ওইখানে কতটুকু প্রভাব ফেলছিল। আচ্ছা, তার মানে এইটাও কিন্তু আমরা দেখতে পেলাম যে ন্যাশনাল ট্যুরিজম, এটা কিন্তু ওইখানে বলেও দিছে টিচার, দেখো রেলিভেন্ট ইউনিট ফ্রম ইউর টেক্সট বুক, মানে কি এইটাও কিন্তু লাস্ট যেটা হয়েছে একদম প্রথম যে রিটার্ন আসছে যে বছর, এই বছর তোমার টেক্সট বই থেকে আসছে, পরের বছর কিন্তু টেক্সট বই থেকে আসছে, বাট একটু রিলেট করে দিছে সাম্প্রতিকের সাথে। ওকে, তারপর নেক্সট বিগত 6 বছরে যতগুলো আসছে প্রত্যেকগুলো আমরা দেখবো। 21-22, আচ্ছা 21-22 আপনি দেখি আমরা 21-22 কি ছিল। আমি কেন বললাম, কারণ আমি যখন প্যারাগ্রাফ পড়াতে যাবো তখন বলবো ভাই আমার তো ওইটা পড়াচ্ছে, ও কি যেন বলে, আমার কোচিংয়ে তো ভাই পদ্মা সেতু পড়াচ্ছে, আমার কোচিংয়ে তো মেট্রো রেল পড়াচ্ছে, আমাকে তো ভাই এই ইউক্রেন ওয়ার পড়াচ্ছে, এগুলো আপনি পড়াচ্ছেন না। তো এই জন্য তোমাদের জন্য এই ধরনের কোশ্চেন যেন অ্যারাইজ না হয়, তো এই জন্য প্রত্যেক দেখো ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ, এটা বলো তো তোমার টেক্সট বইয়ের না, আর টেক্সট বই বাদ দেন, এটা হচ্ছে ক্লাস 5 থেকে পড়ছি আমি। আচ্ছা ওটা বাদ দিই আমরা ক্লাস 5, তো এটা কিন্তু তোমার টেক্সট বইয়ের, তাই না, যে এনভায়রনমেন্ট এন্ড ন্যাচার সম্ভবত ইউনিটের নাম, তাই না? হ্যাঁ। সো ওই ইউনিটের দেখো ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ, মানে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, রাইট? এটা কোথা থেকে আসছে? অর্পণকে অনেকদিন পরে ক্লাসে দেখলাম, অর্পণ আমি মা চলে আসছে, আমি ওকে এক্সামের জন্য ক্লাস করতে পারছি না, ওকে সমস্যা নাই, পরবর্তীতে রেকর্ড করে নিও। তাহলে দেখো নেক্সট আমি 3 বছরের প্রশ্ন দেখাইলাম, 3 বছরে কিন্তু তোমার টেক্সট বই থেকে প্যারাগ্রাফ আসছে। নেক্সট আমরা দেখি পরবর্তীতে, চতুর্থ বছর, হ্যাঁ একদম 2022-23 সেশন, মানে চতুর্থবারের মতো যখন রিটার্ন পরীক্ষা হয়, এখানে দেখো এই যে এইখানে তোমাকে বলে একটা কথা বলি, মজার কথা বলি, হ্যাঁ একটু মজার কথা বলি। এইটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অংশ ছিল, হ্যাঁ এটা ছিল রাইট আ শর্ট প্যারাগ্রাফ। এই যে কথা দেখো আবার লিখে দিচ্ছে শর্ট প্যারাগ্রাফ, নট আ প্যারাগ্রাফ, এটা কিন্তু শর্ট প্যারাগ্রাফ। তুমি 4-5 পেজ লিখবা, ওরকম মাথাও নিবা না, কারণ তুমি 4-5 পেজ লেখার মতো তোমার খাতা দেওয়া হবে না, একটা পেজ দেওয়া হবে। তো এখানে ওরাও লিখেও দিচ্ছে দেখো শর্ট প্যারাগ্রাফ মানে কি 1 পেজের প্যারাগ্রাফ হবে। শর্ট প্যারাগ্রাফ অন টারশিয়ারি লেভেল এডুকেশন, এই কথাটা দেখো টারশিয়ারি লেভেল এডুকেশন মানে টারশিয়ারি মানে কি, এটা কিন্তু এখন তোমাদের বইয়ে নাই, এটা তোমাদের বইয়ে নাই, এখন ওই সময় ছিল, ঠিক আছে? এখন তোমরা ভয় পাও না, যেটা রবীন্দ্রনাথের ওই যে কিনা প্যারট স্টাইল, ওইটাতে একটা টপিক ছিল টারশিয়ারি লেভেল এডুকেশন। যেমন হচ্ছে এখন তোমাদের বাদ পড়ছে 7 মার্চ স্পিচ, তোমাদের নতুন 24-25 সেশন এডিশনে সেম ভাবে ওই টপিকগুলো হচ্ছে বাদ পড়েছে, রাইট? এবং তোমাকে মজার কথা বলি, এটা কিন্তু তোমার শর্ট সিলেবাসের বাইরে ছিল। সো রিটার্নটা কিন্তু শর্ট সিলেবাসের বাইরে থেকে আসতে পারে, এবং এই প্রবণতাগুলো ওদের আছে। এবং শর্ট সিলেবাসের বাইরে তাহলে আপনি ভয় পাওয়াই দিলেন ভাই, না ভয় পাওয়াচ্ছি না, শর্ট সিলেবাসের বাইরে কোন জায়গা থেকে আসবে ওটা অবশ্যই তোমাদের ভাইয়ের অ্যানালাইসিস করে তোমাকে দিয়ে দিবে, ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? তোমাকে এক্সট্রা কিছু পড়তে হবে না। এখন দেখো টারশিয়ারি লেভেল এডুকেশন ইন বাংলাদেশ, এই যে কথাটা যে টারশিয়ারি এডুকেশন, মূল কথাটা তোমাকে বলি, টারশিয়ারি এডুকেশন বলতে কি, যখন
ওই সেশনে 2022 এবং 23 সেশনে তোমার যে বড় ভাইয়েরা এতটুকু বুঝতে পারছে যে টারশিয়ারি এডুকেশন মানে হচ্ছে কি হায়ার স্টাডিজ, মানে উচ্চতর শিক্ষা। এবার বলেন, তারা যদি জাস্ট জানতো টারশিয়ারি মানে হায়ার লেভেল এডুকেশন, একজনও বাদ যাবে না। বাদ যাবে না। এর কথা হলো, তোমার কিন্তু জাস্ট তুমি এতটুকু যদি বুঝতে পারো, দেখো এতটুকু যদি বুঝতে পারো টারশিয়ারি এডুকেশন মানে হচ্ছে হায়ার লেভেল বা হায়ার স্টাডিজ কে বোঝানো হচ্ছে, University এতটুকু studies। কনসেপ্ট যদি তুমি থাকে, আর বাকি তুমি আবল তাবল যাই লেখো, তোমার কিন্তু এভারেজ নাম্বার চলে আসবে। এবং এখন তোমাকে বলি, ভাই সত্য কথা, এত আগে বলে দিলেন লিখে নাও ভাই, এটা তো পরে বলতাম, ভাবছিলাম আর কি যে সমস্যা নাই, লিখলেও নাম্বার দিয়ে দেয়। দিয়ে দিই। তারা তো মনে করে যে আরে কি স্ট্যান্ডার্ড হায়ার না না, লেভেল, ওরা ভয় থাকে তার জন্য আগে বলে ফেললাম। আচ্ছা, কিছু জিনিস সত্য আগে বলা উচিত। এখন আরেকটা কথা বলি, দেখো তোমাদের 22 সেশনে যে ভাইরা পরীক্ষা দিছে না, যাদের শুধু এতটুকু নলেজ ছিল যে টারশিয়ারি এডুকেশন মানে হায়ার স্টাডিজ মানে উচ্চতর শিক্ষা বা ইউনিভার্সিটি লেভেল এডুকেশন, কিন্তু অনেকে যে ভাবছে যে টারশিয়ারি এডুকেশন মনে হয় ঐতিহাসিক শিক্ষা, মানে প্রাগৈতিহাসিক ওই যে আমরা পুরাতনকালের জিজ্ঞাসা শিক্ষা। করি টারশিয়ারি, তারপর Tertiary। হচ্ছে প্লাইস্টোসিন আর হচ্ছে সাম্প্রতিক। হ্যাঁ হ্যাঁ, তো ওই জিনিসটা যারা লিখছে তারা সবাই ফেল করছে। তার মানে তোমাকে যদি বলি যে ট্রি প্ল্যান্টেশন একটা প্যারাগ্রাফ লিখো, তুমি জানো যে ট্রি প্ল্যান্টেশন মানে গাছ লাগানো, এতটুকু জানো, তুমি কিন্তু একটা পেজ লিখতে পারবা, এটা তুমি তো বিশ্বাস করো। কিন্তু আমি তোমাকে ধরি মুখে মুখে বলো আমার সাথে ট্রি প্ল্যান্টেশন, বা তুই কি 2টা লাইনে বলতে পারবা না, বাট এতটুকু মাথায় রাখবা, যখন দেখবা তোমার পরীক্ষার হলে যে লাইনটা বলছে এই লাইনটার মানে বুঝতেছো, তুমি চোখ বন্ধ করে লেখা শুরু করে দিবা, এক পেজ লেখা শেষ হয়ে যাবে। এবং তুমি যে লিখতে পারো এটা তুমি কি নিজে প্রুফ করছো। এইচএসসি পরীক্ষা দিছো না, সবসময় কি প্যারাগ্রাফ কমন পড়ছে, লিখে আসছো 4-5 পেজ করে লিখে আসছো। এখন আর এটা যেহেতু তোমার টেক্সট বই থেকে আসবে, সো এডুকেশন নিয়ে তোমাকে এক পেজ লিখতে বলে তুমি লিখতে পারবা, সো ভয়ের কারণ নেই। সো এইখানে তোমার বুঝাই দিলাম। তারপর দেখো, তারপরে এটা কিন্তু টেক্সট বই থেকে আসছে, যদিও আউট অফ সিলেবাস, মানে আউট অফ সিলেবাস, শর্ট সিলেবাসের বাইরে। শর্ট সিলেবাসের বাইরে। হ্যাঁ, আচ্ছা হচ্ছে 23-24। 23-24 দেখি আমরা। এই যে জেনারেল ইংলিশ, প্রথমে এই যে রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স। জোয়ের ভাইয়াকে আমরা হাইলি ব্যাডলি মিস করতেছি, ঠিক আছে? জোয়ের ভাই থাকলে 16 কথা পূর্ণ হতো। ওকে ফাইন। আচ্ছা দেখো, ঠিক লাস্ট সর্বশেষ যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয়েছে তার আগের বছরের, ঠিক আগের বছর, একদম ভেরি রিসেন্ট সময় প্রশ্ন, রাইট এ প্যারাগ্রাফ অন দি ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স। থাক, এটা বাদ দিয়ে দেন, এটা বোঝানোর দরকার নাই। ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স, এটা তোমার কোন ইউনিট বলো তো, ইউনিটের নামটা বলে ফেলো তোমরা সবাই। এটা কি, এটা কিন্তু হুবহু তোমার টেক্সট বই থেকে আসে, হুবহু টেক্সট বই থেকে। সো প্যারাগ্রাফের তুমি জাস্ট তোমার টেক্সট বইয়ের 12টা ইউনিট আছে না, ওই 12টা ইউনিট থেকে 12টা প্যারাগ্রাফ দেখাই দিব আমি সুপার সাজেশনে, লাস্টে দিই সুপার সাজেশনে 12টা ইউনিট দেখাই দিব, এখান থেকে মাস্ট কমন করতে বাধ্য, ঠিক আছে? পড়বে। সো এটা কোনো দুশ্চিন্তা করার কিছু নাই। আর তুমি যদি এতটুকু বুঝতে পারো গুড ম্যানার্স মানে কি, ভালো ব্যবহার, পরে এক পেজ লেখার কোনো দায়িত্ব, আর তুমি যে লিখতে পারবা এটা আমি পরে দেখতেছি, তারপর দেখি 24-25। এবং সর্বশেষ এই যে এটা হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যে ভর্তি পরীক্ষা হয়েছে ওইটা। রাইট এ প্যারাগ্রাফ। আচ্ছা একটু খেয়াল করো, রাইট আ প্যারাগ্রাফ অন হাউ এডুকেশন ক্যান এনলাইটেন ওয়ানস লাইফ। এডুকেশন নিয়ে তোমাদের একটা ইউনিট আছে না, খুব ওইখান থেকে তুলে দেওয়া হয়েছে। সো টেক্সট বই থেকে খুব, তারপরে বিগত বছরে যত প্রশ্ন আসছে প্রত্যেকবারে কি তোমার কোন জায়গা থেকে প্রশ্ন হয়েছে, তোমার টেক্সট বই থেকে প্রশ্ন হয়েছে। প্যারাগ্রাফটা কই থেকে আসে, টেক্সট বই থেকে। এখন তোমাকে আমি বলি, তাহলে তোমাকে আমি প্রশ্নটা ফাঁস করে দিই। তোমার ইউনিট আছে কয়টা, 12টা ইউনিট। সো 12টা ইউনিটের তোমার যদি একটু ধারণা থাকে, জাস্ট হচ্ছে ধারণা, একটু ধারণা থাকলে হবে। তুমি যদি বুঝো এটা, যেমন টারশিয়ারি এডুকেশন বলতে এটা বুঝো যে উচ্চ শিক্ষাকে বোঝানো হয়েছে। টারশিয়ারি এডুকেশন বলতে চাই অতীতকালে কোন শিক্ষাকে বোঝানো হয়নি, যে প্রাগৈতিহাসিক অতীতকালে এসব কিছু বোঝানো হয়নি। মেইন কনসেপ্টটা যদি তুমি বুঝো, তাহলে প্যারাগ্রাফে মিনিমাম অন এভারেজ 5 থেকে 6 নাম্বার পাবা। কিন্তু তোমাকে প্যারাগ্রাফ লেখা একটা স্টাইল শিখাবো, ওটা শেখানোর পরে 8 থেকে 9 নাম্বার পাবা, অনেকে 10-এ 10ও পাবা। ওই স্টাইলটা শিখাবো, ফরম্যাটটা সঠিক মতো লিখতে পারলে ওই ফরম্যাটটা তোমাকে দেখাবো, ঠিক আছে? আবার তোমাদের টেক্সট বইটা শেষ করি, তারপরে আমি ওই ফরম্যাটে যাবো। কারণ শুরু তোমাদের সবকিছু একটু পড়ো, সবকিছু একটু বিস্তর ধারণা নাও, তারপরে শেষের দিকে কিছু গোল থাকবে, চমক কিছু আছে, তাই না? আচ্ছা এখন আমরা একটা কাজ করি সাজাত, ওদেরকে দেখাই সেন্টেন্স মেকিংটা দেখে। হ্যাঁ, আর একটা বছর দেখাইলে হবে, এবছরই দেখাই। আচ্ছা আচ্ছা, এর আগের বছরটা দেখে দাও। আচ্ছা, এটাই এইটাই দেখে দেখো
আচ্ছা, এই যে দেখো স্পন্টেনিয়াস, এটা আমি পড়াইছিলাম ওদেরকে যে বছর আসছে, আমি ওদেরকে ব্যাখ্যা করে পড়াইছিলাম স্পন্টেনিয়াস। দেখো এই শব্দটা এরকম টেক্সট বই শব্দ, এবং টেক্সট বই কোন শব্দ আমি বলবো, দাঁড়া বলতেছি, আইসোলেশন, তারপর দেখো টলারেন্স, এই শব্দগুলো সেন্টেন্স মেকিং এ যদি 5-এর মধ্যে মিনিমাম 3টা কমন পাইতে চাও, আমি সহজ একটা কথা বলি, একদম কমন পাইতে চাও, যে কাজটা করবা কি জানো, তোমার টেক্সট বইয়ের যে লেসনগুলো আছে না, মেইন টেক্সট বই আমরা চলো সেন্টেন্স মেকিং করতে পারবা। টেক্সট বইটা তোমার কাছে আছে না? টেক্সট বইটা আছে? হ্যাঁ টেক্সট টেক্সট বইটা একটু ওপেন করো। এটাকে জুমে ক্লাস নিবে কোন দিন? ওর অল্প আচ্ছা জুম করতে বলছে, জুম করতে জুম। আচ্ছা আচ্ছা এটা করো, আমরা একটু টেক্সট বই যাই, একটু টেক্সট বই যাই, তোমাদেরকে দেখাই সেন্টেন্স মেকিং কোন জায়গা থেকে আসবে। ওয়েট করেছি। আচ্ছা, একজন বললো দোয়া চৌধুরী যে প্যারাগ্রাফ তো জীবনেও শিখি নাই, এখন আমার কি হবে? আমরাও তো আচ্ছা আচ্ছা দেখো কেন এত সত্য কথা বলো, আমরাও বানিয়ে দিছি ভাই। বুঝছো তো, এটা কথা বলি, তুমি এইচএসসি পার করছো না প্যারাগ্রাফ না শিখে, সো এটা পার করা সম্ভব, ঠিক আছে? জাস্ট এতটুকু মনে রাখবা, কি চাইছে ওই রিলেটেড কিছু লিখবা, এটাতে অন এভারেজ নাম্বার চলে আসবে, বাট তোমাকে বেটার অপশন তোমাকে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা মেইন বইটা দেই, মেইন বইটা চলে যাও, আমরা দেখাই একটু। ওকে, টেক্সট নাইম, টেক্সট বই হাতে নিয়ে বসে আসছো, আমরা টেক্সট বই এখন ওপেন করতেছি, এখন তোমাদের টেক্সট বই দেখাচ্ছি, দাও। প্যারাগ্রাফ ভাই জীবনে কেউ শিখে নাই, বুঝছো? এই পাপিগুলোকে কেমন দেখতে ইচ্ছে করে প্যারাগ্রাফ শিখে। প্যারাগ্রাফ কে শিখে ভাই? আচ্ছা আমার কাছে মনে ছিল এটা পিডিএফ ছিল। আচ্ছা আমি দিচ্ছি সরাসরি এখান থেকে। আচ্ছা ঠিক আছে, না আমরা তোমাদেরকে তো টেক্সট বইটা এখানে ওপেন করতেছি, দাও এটাই দাও, জিনিস ফটোটি দাও। আচ্ছা দেখো আগেরটা চলে আসছে। সমস্যা নেই, ওদেরকে দেখাইতে পারলে হলো। ও এটাতে টারশারি লেভেল এডুকেশনও দেখতে পারবো তারা। আচ্ছা সমস্যা নেই, কোনটাতে ঢুকবে? দাঁড়া একটু দেখো, যে ইউনিট 4 থেকে কিন্তু যে তোমার আসছে লাস্ট এটা। ওকে এক মিনিট। এই যে পাথ টু হায়ার এডুকেশন, এই টেক্সটটা কিন্তু এখন বা যে ইউনিট 6 পাথ টু হায়ার এডুকেশন, এখানে টারশারি এখানে কিন্তু তোমার ছিল যে ভাই রবীন্দ্রনাথ ঠাকুর, মানে 68 পেজে যাও, আমি দেখাই ওদেরকে দেখাই, একটা লেসনের নাম ছিল টারশারি লেভেল এডুকেশন। দেখা আচ্ছা ওদের কথা দেখাই, কত নম্বর? 68। ফাতেমাতু জোহরা, আমি সেই পাপি যে প্যারাগ্রাফ শিখি না, সে অনেক ভালো করে, সে প্রতিদিন হচ্ছে প্যারাগ্রাফ লিখেন। ওকে তো 68 না, 60 তো কারণ নিচে হবে 59, 68 টাকা একটু বলতো। ওকে তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা আর বলবে না ভাই পদ্মা সেতু পড়ান, মেট্রো রেল পড়ান, হ্যাঁ আরো করো কত ধরনের কিছু না আছে না। হ্যাঁ একটু বুঝবো, 68 68 60 74 এ তো চলে গেছে। 68 বইয়ের পেজ তোমার, আচ্ছা এখানে আসছে, ঠিক আছে। দাঁড়ান নিচে প্রথম লেসনটা ছিল, প্রথম লেসনটা আরেকটা আচ্ছা এখানে yes no আচ্ছা কালকে কিন্তু তোমাদের জন্য একটা এক্সাম আছে, মেগা কুইজ, জানো? অ্যানাউন্সমেন্ট করে দাও ওদের। আচ্ছা অ্যানাউন্সমেন্ট হচ্ছে লাস্টের দিকে করে দিব সবাইকে। এই যে টারশারি লেভেল এডুকেশন, এই যে দেখো তোমাদের একটা ইউনিট শুরু হয়েছিল, নাম কি? টারশারি লেভেল এডুকেশন ইন বাংলা। তোমরা দেখাইছিলাম না টারশারি এডুকেশন, দেখাইছিলাম না? আর একটু জুম করে দাও। হ্যাঁ জুম করে দাও, জুম। আচ্ছা না ওকে ফাইন। দেখো টারশারি এডুকেশন ইন বাংলাদেশ, ঠিক আছে? এই দেখো
ঠিক আছে? এগুলো কিন্তু এখন তোমার বইয়ে নাই, এটা পুরাতন বইয়ে। কারণ ওইটা কেন দেখাইলাম, কারণ তোমার বই তো নাই, বলবেন ভাই আপনি তো দেখাইছেন এটা বইয়ে আছে। প্রমাণ কি? এই জন্য পুরাতন বইটা ডাউনলোড করে তোমাকে দেখাইলাম যে আসলে পুরাতন বই ছিল। দ্বিতীয়টা ডাউনলোড করতে হবে না। দ্বিতীয় ডাউনলোড করা লাগবে না। এখন কাজ ওইখান থেকে আমরা just একটা কাজ করি, ওদেরকে দেখাই যে কোন জায়গা থেকে সেন্টেন্স মেকিং গুলো আসে। এখন দেখো জুম, Wait. আচ্ছা এখন দেখো এই যে একটা লেসন আছে না, এই যে লেসন, একটা গুরুত্বপূর্ণ লেসন কিন্তু এটা, হ্যাঁ। সো লেসনের পরে দেখো এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, দেখছো? প্রত্যেকটা লেসনের পরে দেখবে এরকম করে যে দেখো এই ওয়ার্ডগুলো দেওয়া আছে, Compromise, phenomena, ঠিক আছে? particular, tertiary. এই যে এইখান এই যে থেকে এই- এই এই যে প্রত্যেকটা লেসনের পরে যে ওয়ার্ডগুলো আছে না, এই ওয়ার্ডগুলো তোমার প্রত্যেক ইউনিটের পিছনে প্রতিদিন কি করো, বিকালে বিকালে, ঠিক আছে? প্রতিদিন বিকালে এইখানকার ওয়ার্ডগুলো দিয়ে তুমি কি করবে, সেন্টেন্স মেকিং করবা। তোমার এরকম করে প্রত্যেকটা লেসনের পিছনে এরকম ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো মানে এটাতে তোমার কয়টা লাভ হবে বলি। একগুলো রিটেন তুমি সেন্টেন্স মেকিং কমন পাবা এখান থেকে, 1 নাম্বার কাজ। তাহলে এখানে তো 5 নাম্বার কমন পাচ্ছ, 5 থেকে হুবহু এখান থেকে 3 নাম্বার পাবা, মিনিমাম 3 নাম্বার পাবা। 5-এ 5ও পাইতে পারো, কপাল ভালো থাকলে। তারপর 2 নাম্বার কাজ কি জানো, স্পেলিংটা আছে না, স্পেলিংটা এখানে কমন করে, ঠিক আছে না সাজাদ? হ্যাঁ, spelling স্পেলিং অবশ্যই। আমাদের তোমাদের 22-23 সেশন যদি দেখো, 2022-23 সেশনে স্পেলিং আছে নৌজিয়া। নৌজিয়া কিন্তু তোমার টেক্সট বইয়ের ওয়ার্ড ছিল। কোন টপিক, কোন লেসন থেকে বলো তো? হ্যাঁ টু উমেন্স। হ্যাঁ, তো এখানে স্পেলিংটা তোমার কি এখানে সেন্টেন্স মেকিং কমন পড়তেছে, স্পেলিং কমন পড়তেছে। অনেক সময় কপাল ভালো হইলে না সিনোনিম এবং অ্যান্টোনিমটা পাওয়া যেতে পারো। তার মানে 3টা জিনিস এক সেন্টেন্স মেকিং তো মাস্ট কমন পাবা, মাস্ট কমন পাবা। কোন জায়গা থেকে? পুরো টেক্সট বইয়ের পাঁচটা সবটা একবার হুবহু কমন পাবে। আর পুরো টেক্সট বইতে তুমি ভিতর থেকে গিয়ে তো তুমি মানে সেন্টেন্স মেকিং করতে পারবে না, করার দরকার নেই। তো এইখানে কিন্তু দেওয়া আছে ইম্পর্টেন্ট। আর টিচার যখন প্রশ্ন করে না, ওদের আসলে ভিতরে যাওয়ার সময় নেই, অল্প সময় পায়। ওরা এখান থেকে একটা ওয়ার্ড নিয়ে নেয়, একটা ইউনিট থেকে অন্য ইউনিট থেকে একটা ওয়ার্ড নিয়ে নেয়। তো দেখা যাচ্ছে কি তোমার কিন্তু সর্বোচ্চ সম্ভাবনা আছে কোন জায়গা থেকে প্রশ্ন হয়। এবং দেখো বিগত বছর যে প্রশ্নগুলো হয়েছে না, সবগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এইখানকার ওয়ার্ডগুলো, ঠিক আছে? তো এই এক বড় একটা সত্য ফাঁস করে দিলাম। এটাকে কাউসার হাবিব, এটাকে তার আজকে খাবার দাবার আমাদের এখানে পাঠিয়ে দিতে বলবো, ঠিক আছে ভাই? টেক্সট বুকের পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে তার সামনে আমি গুগল থেকে ওপেন করলাম, ওরে বলতেছে ভাই পিডিএফটা এটা তাও দিয়ে দিব সমস্যা নেই, দিয়ে দিব, আজকে দিয়ে দিব, সমস্যা নেই। ট্যাক্স বই না থাকলে সমস্যা নেই, ওটা আমরা দিয়ে দিব। আচ্ছা এখন এটা গেল, এখন বলতে পারো এটা তোমাদের কাজ, এটা তোমাদের কাজ, ঠিক আছে? আর বুঝতে পারছো রিটেনের প্রশ্নটা কোন জায়গা থেকে হয়, এটা যখন বুঝে গেছো তার মানে তুমি আর রিটেনে ফেল করা তোমাকে অসম্ভব। কারণ প্যারাগ্রাফ জানো কোন জায়গা থেকে হবে, ওই ইউনিটগুলো থেকে হবে। ভয়ের কিছু নেই, সর্বশেষ একদম শেষে দিয়ে আমি সুপার সাজেশন দিয়ে দিব, 12টা প্যারাগ্রাফ দেখাই দিব, ঠিক আছে? ওইখান থেকে 12টা ইউনিট থেকে 12টা প্যারাগ্রাফ দেখাই দিব। আচ্ছা তারপর আসি আমরা সেন্টেন্স মেকিং করতে থেকে পড়বা এটা। সেন্টেন্স মেকিং যদি কোনো ওয়ার্ড যদি কমন না পড়ে, শব্দের অর্থ না জানো, কিভাবে কি করবা ওটা তোমাকে শিখাই দিব, ভয়ের কিছু নাই। এখন আমরা চলো তোমাদের জন্য যে গিফটটা রইল, হ্যাঁ গিফট কি দিয়ে দিব না কিছুদিন পরে দেন নাকি এখনই দিয়ে দিবেন? আজকে না, এই গিফট হচ্ছে গিয়ে দেখো পুরো এই যে রিটার্ন বইটা তোমাদেরকে দিয়ে দিব, এই রিটার্ন বইটা, ঠিক আছে? পুরো এই বইটা বিগত বছরে কোন প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো তুমি দেখতে পারবা। এবং বাংলাতে তোমাদের জোয়ার ভাই থাকলে ভালো হইতো, অ্যানালাইসিস ক্লাসকে বুঝে দিতে পারতো। যাই হোক এখানে বিষয়টা হচ্ছে কি সবকিছু তোমার সবকিছু দেওয়া আছে বিগত বছরের A to Z সব দেওয়া আছে বইটাতে, ঠিক আছে? সো পিডিএফটা তোমাদেরকে কালকে দেওয়া যাবে, কালকে দিয়ে দিব। আজকে কেউ মেসেজ দেবে না, পিডিএফ দাও, ঠিক আছে? পিডিএফ এর জন্য কেউ মেসেজ দিবেন, আমরা অ্যানাউন্স করে তোমাদের দিয়ে দিব, ঠিক আছে? আর এখানে দেখো আর হচ্ছে কি বাংলা ক্ষেত্রে তারপর জুয়ার ভাইয়ের বিষয়টা আমাদের বলা উচিত না, তারপর আমি বলে দিই। দেখো এখানে যে সারমর্মগুলো আসছে মনে রাখবা, বাংলার সারমর্ম সারাংশ তোমার বোর্ড পরীক্ষা যেটা আসছে না এটাই আসবে। বোর্ড পরীক্ষা চরম সত্য কথা বলে দিছি ভাই। এত সাজেশন আজকের ভিতরে দিতেছেন, পরে তো বলো আমার পড়াশোনা ছেড়ে দিবে, হ্যাঁ ওরা করুক। এই জন্য তো আমার স্টুডেন্টরা কম পড়াশোনা করার চান্স বেশি, সত্য কথাগুলো পরে বলে, আমি আগে বলে দিচ্ছি। আচ্ছা এখন দেখো এখানে প্রচুর পরিমাণে ওয়ার্ড দেওয়া আছে, ঠিক আছে? ওয়ার্ডগুলো দেওয়া আছে, এগুলো দিয়ে তোমার কি করা আছে, সেন্টেন্স মেকিং করা দেওয়া আছে। ওয়ার্ড দেওয়া আছে, ওয়ার্ডগুলো বাংলা অর্থ দেওয়া আছে, সেন্টেন্স মেকিং করে দেওয়া আছে। ওকে আচ্ছা এখন আমরা পুল করি, যদি ধরো এটার
বইটা পিডিএফ নিবা নাকি হার্ড কপি নিবা? তো হার্ড কপি হলে তোমাদের কস্ট হয়ে যাবে বেশি। সো পিডিএফ নিলে আমরা টোটালি ফ্রি অফ কস্ট দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই, তাই না? তারপর আমরা এটা পুল করবো না, যদি সংখ্যাটা বাড়ে দেন আমরা হচ্ছে এটা তোমাদের ওইভাবে দিয়ে দিতে পারবো। আচ্ছা দেখো, সব সব তোমার এখানে দেওয়া আছে, এর বাইরে তোমার একটা শব্দ লাগবে না, এর বাইরে একটা শব্দ লাগবে না। বাংলাদেশের সব থেকে মোস্ট ভ্যালুয়েবল রিটেন বই, ঠিক আছে? অনেক পরিশ্রম করা লাগছে কিন্তু, ঠিক আছে? দেখো এত পরিমাণ তোমার খুঁজে বের করা লাগবে না। লেসন 4 প্রত্যেকটা লেসন 4 থেকে কোন কোন শব্দগুলো ইম্পর্টেন্ট, ওই লেসন 4 এর কোন শব্দগুলো থেকে সেন্টেন্স মিনিং আসতে পারে, ওই শব্দগুলো সব এখানে দেওয়া আছে। ওই শব্দটার কোন পার্টস অফ স্পিচ, এটা অর্থ কি, এটা তোমার সিম্পল কিভাবে সেন্টেন্স করবা, এটা দেওয়া আছে। তো এখানে একটা পণ্ডিতি করবো না তোমরা, সেটা হচ্ছে অনেকে মনে করে কি জানো, কমপ্লেক্স সেন্টেন্স। অনেকে মনে করে ভাইয়া যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছি, তো আমার মনে হয় ওইভাবে যদি সেন্টেন্স না লিখি তাহলে আমার টিচার নাম্বার দিবে। হ্যাঁ দিবে, মনে রাখো, দিবে। আর সিম্পল সেন্টেন্স লিখলে একটা নাম্বার পাবা, কমপ্লেক্স করলে একটা নাম্বার পাবা। বরং কমপ্লেক্স করে তুমি ভুল করো এবং নাম্বারটা কাটা যাবে, ঠিক আছে? তুমি 3টা ওয়ার্ডে যদি পারো, 3টা ওয়ার্ডে অ্যান্সার করে ফেলো, সমস্যা কি? বুঝতে পারছো? শুধুমাত্র হচ্ছে অর্থ যদি আসে, অর্থবোধক হলে নাম্বার দিয়ে দিবে। ওকে, আচ্ছা এখন আজকে যে তোমাদের অ্যানালিটিক্যাল ক্লাস, মানে তোমাদের বিশ্লেষণ করে বুঝাইলাম, তো এখন আমরা তোমাদেরকে একটু হোমওয়ার্ক দিয়ে দিই এবং তোমাদেরকে কিভাবে রিটেনটা পড়বা বুঝাই দিচ্ছি। নেক্সট ক্লাস থেকে আমরা তোমাদেরকে ভেঙে ভেঙে পড়াই দিব, ঠিক আছে? সো আমরা ওই আমাদের মূল ক্লাসে চলে যাই। স্লাইডটাতে ওখানে কোনো স্লাইড তোমার ছিল, আমাকে দিছিলাম পিডিএফ, পিপিটি দিছিলাম, ধরো আমি দিচ্ছি। এই রিটেন নিয়ে কি ভয়টাকে কাটছে তোমাদের? রিটেন নিয়ে ভয় কি তোমাদের কাটছে? লবণ যদি রিটেন নিয়ে আমার ভয় করে, ভয় পায়, আবার রিটেনের এমন জিনিস আসছে বুঝছো, শিখায়, হ্যাঁ শিখায়। আপাতত তোমাদের টেক্সট বই একটু মানে টাচ করাই আনি, টেক্সট বই টাচ করাই, তারপর তোমাদের কি শিখাবো এটা পড়ে। শুধু রিটেনের মানে টেক্সট বইটা আছে না, টাচ করা লাগবে না, উপর পুরো ভাষা ভাষা ধারণাটা লাগবে না, ভাষা ভাষার ধারণা নাও, তারপরে কি যে আছে এটা তো আমি জানি, ঠিক আছে? ওকে, আচ্ছা ফরওয়ার্ড করে দিচ্ছেন জুবাইরকে। আচ্ছা রিটেনে মানে ভয়টা কার কার কাটছে, মানে এটা দেখানোর পরে যে ভাইয়া এখন আর ভয় পাচ্ছি না, ভয় লাগতেছে না। পিডিএফটা পিপিটি অন করবো? হ্যাঁ পিপিটি অন করে ফেলো, পিপিটি তো অন দিছি। রিটেনের ভয় নিয়েই ডাবির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম না, এখন করবো। জাকিয়া সুলতান, মনে রাখবা আমার যে স্টুডেন্ট যারা আছে না, ওরা রিটেনের সর্বোচ্চ নাম্বার পাবে এবং রিটেনের কারণে ওরা ডাবিতে টপ পজিশন করবে, ঠিক আছে? এটি কথা মনে রাখবা, রিটেনের কারণে টপ পজিশন করবে। কারণ প্যারাগ্রাফের এমন জাদু তোমাদেরকে শিখাবো, আমি আবার বলতেছি, প্যারাগ্রাফে এমন জাদু এবং এমন কৌশল তোমাদেরকে শিখাবো, কৌশলটা দেখার পরে বলবা বস। এইটার জন্য তো আসলে অপেক্ষা করতেছিলাম, যেখানে অন এভারেজ স্টুডেন্টরা 6 বা 7 নাম্বার পাবে, 6-7 নাম্বার, ওরা 5-6 পাবে, সর্বোচ্চ 5-6 পাবে, 5 বা 6 নাম্বার, 5 বা 6 নাম্বার। তুমি সেখানে রিটেন দেখো 9 বা 10-এর 10ও পাবা। এইটা তোমাকে শিখাবো, ঠিক আছে? আগে রিটেনের ট্যাক্স বইটার উপরে একটা ভাষা ধারণা তোমাকে দিয়ে নিই, ইউনিটগুলোর সাথে পরিচয় করাই দিই। সুপার সাজেশনটা যেদিন দিব না, এর আগের দিন তোমাদেরকে রিটেনের একটা কৌশল শিখাবো, কিভাবে তুমি প্রথম কৌশল প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফে কীভাবে 9 থেকে 10 এই নাম্বারটা ক্যারি করবা, ঠিক আছে? সেন্টেন্স মেকিং, ভাইয়া যদি অর্থ না পারি, যদি না বুঝি, না পারি, মানে আমি অর্থ জানি না, তখন আমি কি করবো? সেন্টেন্স মেকিং কিভাবে করবো? তো এইটাও এটা ভাই শিখেন না, এখন না, এটা এখন না, এখন বলে পড়াশোনা করবে না, বলবো। তারপরে এক্সপ্লেনেশন, ঠিক আছে? এক্সপ্লেনেশন, ওই এক্সপ্লেনেশনটা শেখাবো। এই সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাটা হয়েছে, এটা কিন্তু এক্সপ্লেনেশন কমন পড়ে নাই, কারণ টেক্সট বই থেকে আসে নাই, হয়েছিল কোথা থেকে, যে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, ঠিক আছে? সো এরকম এক্সপ্লেনেশনটা তোমাকে শিখিয়ে দিব। সো প্রথমত হচ্ছে কি, কমন নিয়ে সর্বোচ্চ নিশ্চিত থাকো যে সর্বোচ্চ কমন পড়বে। তারপরও যদি কোনো কারণে কমন না পড়ে,
তোমাদের কলম আটকে থাকবে না, অন্তত আমার পেজ স্টুডেন্টের একটা স্টুডেন্ট কলম আটকে থাকবে না। আমার প্রথম কাজ হচ্ছে কি তোমাদেরকে একটু লেখানো, এই লেখানোর মধ্যে একটা মজা আছে, হ্যাঁ একটু লেখো, লেখার মধ্যে চর্চা থাকো, তারপরে তোমাদেরকে ফরমেশনটা শেখাবো, ফরমেশনটা শেখানোর পরে ওই ফরম্যাটে আমি পরীক্ষা নিব, পরীক্ষা নিয়ে তোমরা কি কি ভুল করছো ওই ভুলগুলো আমি তোমাকে দেখাই দিব, তারপর তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এটা পাঠাবো, এর আগে না, ঠিক আছে? এই সব কিছু হয়েছে। এখন দেখো আমরা ছোট মানে আজকে কিন্তু অনেক কথা হয়ে গেছে, অ্যানালাইসিস ক্লাস ছিল, আজকে রিটেন অ্যানালাইসিস করলাম। তো আমরা ছোট পরিসরে আজকে আলোচনা করে ফেলি, হ্যাঁ? আচ্ছা দেখো ইউনিট 1, ঠিক আছে, খেয়াল করো ইউনিট 1-এর সকল গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ। তো ইউনিট 1 থেকে কোন কোন প্যারাগ্রাফ আসতে পারে দেখো তো, ইউনিট 1 থেকে তোমার কোন কোন প্যারাগ্রাফগুলো আসতে পারে দেখো। স্ট্রাকচার অফ বাংলাদেশ এডুকেশন সিস্টেম। তো এটা দেখো এরকম আসলে স্ট্রাকচার কথাটা বাদ দিল, বললো বাংলাদেশ এডুকেশন সিস্টেম বা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে আসলো। তো তুমি এটা খুব ইজিলি লিখতে পারবা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তুমি লিখতে পারো। বাংলাদেশের কয় স্তরের শিক্ষা ব্যবস্থা? 3টা স্তরের শিক্ষা, প্রাইমারি, হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি, পরে যে টারশিয়ারি, পাশাপাশি আবার এই মাদ্রাসা লেভেল, এটা ভোকেশনাল, হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে তোমার কনটেক্সট ভিন্ন। তো তুমি তোমার মতো করে এডুকেশনে তুমি যা ইচ্ছা লেখো, কোনো সমস্যা নেই। এখানে কিছু গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে যেগুলো তোমার ভয় পাচ্ছ যে আমার লেখা ভালো না, আমার লেখা ভালো না, তোমার লেখা ভালো না হইলেও তুমি প্যারাগ্রাফে 9 তোমাকে পাওয়াবো, ঠিক আছে? তোমার যদি ডাক্তারি লেখাও লেখো, তোমার যদি ডাক্তারি লেখাও তোমার থাকে, মনে রাখবা এটা তো চল। ডাক্তারি লেখা তো ভাই আমার টেকনিক ছিল, এত পরে বলো এগুলা। তো তোমার যদি এমবিবিএস ও হয়ে যাও, এমবিবিএস ও হও, ঠিক আছে, এমবিবিএস, যদি এমবিবিএস ও হও কোনো সমস্যা নাই। অনেক তোমার দাবিয়ান অনেক ভাইয়ার আছে যাদের সবাই এমবিবিএস। থাক না বললাম, যদিও আমি আমার লাস্ট পরীক্ষাতে এমবিবিএস লেখা দিয়ে আসছি। আচ্ছা তারপর দেখো টেকনোলজি ইন এডুকেশন, ঠিক আছে, এটার সাথে আবার কি আসতে পারে না, অনলাইন এডুকেশন, ঠিক আছে, এটা আসতে পারে। আর হাউ এডুকেশন, এইখানে শেপস আছে না ওয়ান্স লাইফ, তো এখানে এই জায়গাটার মধ্যে লাস্ট সর্বশেষ যে ভর্তি পরীক্ষাটা হয়েছে এখানে ছিল হাউ এডুকেশন এনলাইটেন্স ওয়ান্স লাইফ, ঠিক আছে, ওয়ান সোল আসতে পারে, যাই ইচ্ছা তাই আসুক। এখন খুবই গুরুত্বপূর্ণ এই বছরে যদি বল ভাইয়া এই বছরে ইউনিট 1 থেকে যদি একটা প্যারাগ্রাফ আসে কোনটা আপনার কাছে মনে হচ্ছে আসতে পারে, আমি বলবো দি ইম্পর্টেন্স অফ সিভিক এনগেজমেন্ট। এই ইউনিট 1-এর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি আসে এটা হচ্ছে সিভিক এনগেজমেন্ট, হট টপিক এই বছরের। এই বছর কেন হট টপিক বললাম ভালো করে খেয়াল করো। আচ্ছা তোমার কি মনে আছে 2020 সালে যখন কোভিড-19 আর 20 সালে যখন 19 কেন বলা হয়, কারণ ডিসেম্বরে হয়েছিল, 19 সালে ডিসেম্বরে, বাট আমরা তো পাইছি 20 সালে। তো এখানে কোভিড-19 সময় কিন্তু আমরা একটা প্যারাগ্রাফ আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটা ছিল ট্যুরিজম মানে আউটব্রেক করছিল কি হবে, মানে কোভিড-19 কিভাবে প্রভাব ফেলছিল ট্যুরিজমের উপরে, তো এটার সাথে কিন্তু রিলেট করতে বলছিল, বুঝতে পারছো, এটার সাথে কিন্তু রিলেট করতে বলছিল, তো রিলেট করে দিছিল কিন্তু। তো এখানে দেখো আমাদের যখন 5 অগাস্টের পরে, খুবই গুরুত্বপূর্ণ, 5 অগাস্টের পরে কিন্তু না সিভিক এনগেজমেন্ট মানে কি, সিভিক তো বুঝোই, নাগরিক এনগেজমেন্ট মানে সম্পৃক্ততা বা অংশগ্রহণ, নাগরিকদের অংশগ্রহণ। আচ্ছা দেখো এইখানে আমরা জানি একটা, এখন আমরা নন গভর্নমেন্ট একটা সিস্টেমে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে আমরা এখন কাজ করতেছি বা বাংলাদেশ চলতেছে। আমরা দেখতেছি স্টুডেন্টরা কি করতেছে, ট্রাফিক পুলিশে কাজ করতেছে, স্টুডেন্টরা আবার হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের নাগরিকের যে কাজগুলো, বিভিন্ন ধরনের ধরো হচ্ছে গিয়ে সরকারি কাজে অংশগ্রহণ করতেছে, এখন অ্যাডভাইজার হিসেবে আছে, ওটা তো লিগ্যাল অথরিটি হিসেবে কাজ করতেছে। তাহলে তোমরাও কিন্তু অনেকে কিন্তু ট্রাফিকের কাজ করছো, ট্রাফিকের কাজ কিন্তু নাগরিকদের একটা অংশগ্রহণ ছিল না। তো এই ক্ষেত্রে মনে রাখবা যে এই বছর তোমরা ভাইরা যারা একটু প্র্যাকটিস করবা সিভিক এনগেজমেন্টটা ভালো করে প্র্যাকটিস করো। ইউনিট 1 থেকে যদি প্যারাগ্রাফ আসে অবভিয়াসলি সিভিক এনগেজমেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা তারপর দেখো দ্য বেনিফিটস অফ প্র্যাকটিসিং জয়ফুল লার্নিং। দেখো এডুকেশন যেহেতু আসছে, সো জয়ফুল লার্নিংটা কিন্তু সেকেন্ড ইম্পর্টেন্ট আমি বলবো এই ইউনিটের মধ্যে, ঠিক আছে? সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা দি ইম্পর্টেন্স অফ সিভিক এনগেজমেন্ট, ঠিক আছে? সো এইটা তোমাদের ইউনিট 1 থেকে কোনগুলো পড়বা আমি দিয়ে দিলাম। নেক্সট ইউনিট 1, একজন বলতেছে আমার কাছে জুলাই রেভলিউশনটা ইম্পর্টেন্ট লাগতেছে। কত ঘটনা ঘটছে তোমাদের বিগত বছরগুলোতে, ওই বছর কি ওইসব টপিক থেকে প্রশ্ন আসছে? আসে নাই, এবারও তোমাদের আসবে না।
সো দেখো এটা আসলে আমাদের হয় কি যে সাজাতে এরকম হয় না যে আমরা যখন কোচিং এ পড়তাম হ্যাঁ। ভাইয়েরা কি পড়ে তো আমাদের সময় মেট্রো রেল মেট্রো রেল হ্যাঁ রে, আমি তো ভাবতাম মেট্রো রেল আর পদ্মা সেতু। পদ্মা সেতু এই দুটা থেকে তো মানে মাস চলে আসছে চলে এরকম। আসছে মাত্র আমাদের লেখার কিন্তু অপেক্ষা। দুঃখজনক হলো সত্য কি জানো, এই সাম্প্রতিক টপিক থেকে কখনো ঢাকা ইউনিভার্সিটিতে প্যারাগ্রাফ আসে নাই, আসে না। আসে নাই কখনো। এবং একবার আসছিল সেটা কি, তাও টেক্সট বইয়ের সাথে রিলেট করে দিচ্ছে, ওইটা টেক্সট বইয়ের টপিক ছিল বেশি। যেটা আমি বললাম যে সিভিক এনগেজমেন্টটা আমার টেক্সট বইয়ের সাথে রিলেট করে দিতে পারে। সো এই দেখো তো স্ট্রাকচার অফ বাংলাদেশ এডুকেশন সিস্টেম, এই প্যারাগ্রাফটা দেওয়া আছে, পিডিএফটা দিয়ে দিব, তুমি নিজের মতো করে পড়ে ফেলবা। আর কথা হচ্ছে কি, তোমার কাছে মনে হতে পারবে আমি তো এখানে এই শব্দটার অর্থ জানি না, বা আমার কাছে মনে হচ্ছে এটা একটু কঠিন লাগতেছে, কোনো সমস্যা নেই। তো এটা কাজ করে জানো, চ্যাট জিপিটি ইউজ করতে পারো না, এই টাইটেল দিবা, টাইটেল দিয়ে চ্যাট জিপিটিকে বলবা খুব ভেরি ইজি, খুব ইজি 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 দিবা, ইজি দিয়ে যদি ইজি না লাগে আরো ইজি আর মোর ইজি ইজিয়ার, যতক্ষণ পর্যন্ত বুঝতেছো না ততক্ষণ পর্যন্ত এখানে ইজিয়ার করবে। হ্যাঁ ইজি করে দিয়ে তুমি তুমি একটা তুমি তোমার মনের ভাষায় শিখবে। হ্যাঁ আর আর এখানে যে কাজটা করবে না, প্যারাগ্রাফ মুখস্থ করবে না ভুলেও, জাস্ট তুমি কনসেপ্টটা নিবা যে সেটা বলতে কি বুঝাইতেছে, যে স্ট্রাকচার অফ বাংলাদেশ এডুকেশন সিস্টেম বলতে আসলে কি বুঝেছে, কনসেপ্টটা কি, স্ট্রাকচার মানে গঠন অফ বাংলাদেশ এডুকেশন সিস্টেম, বাংলাদেশ এডুকেশন সিস্টেমের গঠনটা কেমন, জাস্ট এতটুকু মাথায় রাখবা। আর একটা আর অতিরিক্ত একটা কিছু মাথায় রাখা লাগবে না, ঠিক আছে? এক্সাম যা যা দিব সব দিয়ে দেন না প্লিজ, প্রশ্ন পাস করবো নাকি? আচ্ছা দেখো, টেকনোলজি ইন এডুকেশন, তো টেকনোলজি ইন এডুকেশন কি বলো, যে টেকনোলজি ইন এডুকেশন ইজ ফান্ডামেন্টালি ট্রান্সফর্মিং। সো এইটা তোমরা কি করবা, এটা একটু ভালো করে দেখে দিবা। সো এইটা তোমার কাছে যদি কঠিন লাগে এর থেকে সহজ করে তুমি নিজে বানায় নিও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? নেক্সট ওয়ান, তারপর দেখো এটা তো আসছেই, রিসেন্ট সময় আসছে যে এডুকেশন শেপের জায়গায় কি ছিল, ওয়ান্স এনলাইটেন ছিল, যে এডুকেশন এখানে শেপস আছে, ওইখানে ছিল হাউ এডুকেশন এনলাইটেন্স ওয়ান্স লাইফ, এটা তো আসছেই। তারপর তুমি একটু এক নজর দেখে নিবা, মুখস্থ করবে না, ভুলে মুখস্থ করবে না, মুখস্থ করলে থাকবে না, জাস্ট এক নজর দেখে যাবা, ভালো করে একটু পড়ে যাবা। মূল কনসেপ্টটা কি, যে আমি তোমাকে যদি বলি ট্রি প্লান্টেশন, তুমি বুঝতেছো ট্রি প্লান্টেশন মানে কি, গাছ লাগানো, এতটুকুই। আমি তোমার ক্লাইমেট চেঞ্জ কি, জলবায়ু পরিবর্তন, এতটুকু জাস্ট সামনে হবে। তোমার জন্য এরকম একটা প্যারাগ্রাফ আসছে যে টারশিয়ারি এডুকেশন, এটা মানে এইটা না যে তুমি এটা বুঝছো যে অতীতকালের শিক্ষা, টারশিয়ারি এডুকেশন মানে উচ্চ শিক্ষা, এতটুকু জানলে হবে, আর বাকিটা আমার দায়িত্ব, ঠিক আছে? লাস্টে তোমাদেরকে সিস্টেম দিচ্ছি। আর ভুলে কিন্তু প্যারাগ্রাফ মুখস্থ করবে না, প্যারাগ্রাফ যে মুখস্থ খবর আছে। মুখস্থ যদি তারপর দেখো এই যে দি ইম্পর্টেন্স অফ সিভিক এনগেজমেন্ট, সো সিভিক এনগেজমেন্ট নিয়ে বা নাগরিকদের যে অংশগ্রহণ বা সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন ধরনের আসতে পারে। তো সিভিক এনগেজমেন্ট ইজ দ্য অ্যাক্টিভ, ঠিক আছে? তারপরে এখানে প্র্যাকটিসিং অফ সিটিজেন ইন দ্য পাবলিক লাইফ অফ দেয়ার কমিউনিটি। তো এখানে তুমি জাস্ট তোমার মতো করে একবার দুইবার তোমার পত্রিকা পড়ে না, ইংরেজি পত্রিকা পড়বা, ঠিক আছে? আর ইউনিট ওয়ানের যে লাস্ট বেনিফিটস অফ প্র্যাকটিসিং জয়ফুল লার্নিং একটা নজর দেখে নিবা। এবং এইখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে তোমাকে কষ্ট করে খুঁজতে হবে না যে কোনগুলো আমি প্র্যাকটিস করবো, কোনগুলো আমি প্র্যাকটিস করবো। দেখো এখানে সব ইউনিট ওয়ানের সকল তোমার কি দেওয়া আছে, গুরুত্বপূর্ণ শব্দগুলো দেওয়া আছে। তোমাদের হচ্ছে পার্টস অফ স্পিচ, নাউন কোনটা, নাউন কোনটা, কোন পার্টস অফ স্পিচ আছে এটাও কিন্তু দেওয়া আছে, পার্টস অফ স্পিচও কিন্তু দেওয়া আছে, পার্টস অফ স্পিচও কিন্তু দেওয়া আছে, এবং এটা বাংলা অর্থ দেওয়া আছে, এবং সেন্টেন্স একটা মেক করা দেওয়া আছে। তুমি চাইলে আরো ইজিলি চ্যাটজিপিটির সহযোগিতাটা আরো ইজিলি কি করতে পারো, সেন্টেন্স মেকিং করতে পারো, ঠিক আছে? এখানে যদি বলি এই যে শব্দগুলো তোমার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপর আসি, ওকে, এখন ইউনিট 2 এক্সপ্লেনেশন। ইউনিট 2 আসেনি, সেই ইউনিট 1ই। হ্যাঁ আজকে তো তাদেরকে বেসিক ধারণা দেব, আজকে বেশি বাড়ে দিতে চাচ্ছি না তাদেরকে। ঠিক আছে, এক্সপ্রেশন আসেনি, এই যে এক্সপ্লেনেশন এটা। আচ্ছা আসলে ট্রান্সলেট। আচ্ছা এখন এই ইউনিট 1 থেকে আরেকটা কি আসতে পারে বলো, এক্সপ্লেনেশন আসতে পারে, রাইট? এই যে এক্সপ্লেনেশন এখানে দেখো এই যে একটা শব্দ তুলে দিল, একটা শব্দ সেন্টেন্স তুলে দিল, পভার্টি ইজ দ্য মেজর মানে কি বলতো, প্রধান, অবস্ট্যাকেল মানে কি, বাধা, এডুকেশন মানে দারিদ্রতায় কি প্রধান বাধা শিক্ষার পিছনে, তোমার যে শিক্ষা নেওয়ার ক্ষেত্রে। বা এখানে আরেকটা কাজ করতে পারে, এডুকেশন কথাটা উল্লেখ না করে বলতে পারে হায়ার এডুকেশন,
এটাই কিন্তু পরীক্ষা আসবে। বলবে কি পভার্টি ইজ দ্য মেজর অবস্টাকেল, ঠিক আছে, টু হায়ার এডুকেশন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে কি আমাদের দারিদ্রতা, এইটা। So, এটা এক্সপ্লেন করতে বলতে পারে। তারপর দেখো দ্য ট্র্যাজেডি অফ লাইফ ইজ হোয়াট ডাইস ইনসাইড আ ম্যান ওয়াইল হি লাইফস। তারপর এখানে অনেকগুলো তোমার দেওয়া আছে, এখানে এইটা একটু ভালো করে পড়বা। যে 4 নম্বরটাকে দেখো, এগুলো তোমাদেরকে দেখাই দেবো, সমস্যা নেই, লাস্টে তোমাদের আরও সাজেশন সুপার সাজেশন দিয়ে দিব, তোমাদের এত কষ্ট করা লাগবে না, আপাতত জাস্ট তোমাদের মতো করে পড়ে নাও। লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো, আ পোর প্লেয়ার। ঠিক আছে, তার মানে তোমাদের মূল কাজটা কি হবে জানো? মূল কাজটা কি হবে আমি তোমাকে আজকে সহজ করে বলে দিই। তোমাদের মূল কাজ আজকে অ্যানালাইসিস করে দেখাইলাম, মূলত ওরকমভাবে পড়ানো না। একটু খেয়াল করো, ইউনিট 1 যখন পড়বা, ইউনিট 1 পড়ার পরে ইউনিট 1-এর প্রত্যেকটা লেসনই একটা প্যারাগ্রাফ হতে পারে, প্রত্যেকটা লেসন কি হতে পারে? একটা প্যারাগ্রাফ হতে পারে। নেক্সট ওয়ান, তারপর হচ্ছে কি এই প্যারাগ্রাফগুলো শেষ করার পরে এখানে অনেকগুলো দেওয়া আছে, তোমার হাতে সময় এখন কম, তুমি সবগুলো করার দরকার নাই। তুমি যে কাজটা করবা, সবগুলোর অর্থটা দেখবা তুমি পারো কিনা, অর্থগুলো মুখস্থ করে ফেলবা, আর কিছু কারণ হচ্ছে ওই সিনোনিমিটি অথবা হচ্ছে স্পেলিং অন্যান্য সবগুলোর জন্য, মানে 3টার জন্য কিন্তু এই সবগুলো লাগতেছে। তো এখান থেকে অর্থগুলো পারলে হচ্ছে, কারণ সিনোনিম অ্যান্টোনিমের জন্য আসতে পারে। তারপর আমি বলবো ওই এক্সপ্লেনেশনের জন্য আপাতত হচ্ছে কি দরকার নেই, আপাতত দরকার নেই। তুমি জাস্ট এই লাইনগুলো তুমি চাইলে একটু মানে মিনটা কি বোঝাচ্ছে জাস্ট হচ্ছে বুঝতে হবে। যেমন প্রথমটা বুঝতে পারতেছে তারা, পভার্টি ইজ দ্য মেজর অবস্টাকেল টু এডুকেশন। তো এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো, তোমাদেরকে সর্বোচ্চ হাফ পৃষ্ঠা থেকে একটু কম দাও, 4 লাইন বা 5 লাইন, 4 আঙ্গুল, 4.5 লাইন, এটা থেকে 4 থেকে 5 লাইন লিখতে পারবো না। জাস্ট এই জন্য তোমাকে মেইন কনসেপ্টটা বুঝতে হবে, আর ওদের তো সিস্টেম বুঝাই দেওয়া হবে। হ্যাঁ, তাহলে তোমার মূল কাজ কি? তাহলে তোমার টেক্সট বইটা আছে না, আমি বলি রিজনের জন্য সব থেকে বড় বই হচ্ছে কি তোমার এইচএসসি টেক্সট বই, এটা হচ্ছে তোমার বাইবেল, মনে রাখবা। সো প্রথম কাজ কি, ভালো করে মনোযোগ দাও, আমি আবার বলতেছি, মূল সামারি করছি আজকে ক্লাসে। প্রথম কাজ হচ্ছে এইচএসসি টেক্সট বইটা আছে না, ওই টেক্সট বইটা নিবা, নেওয়ার পরে ওই টেক্সট বইয়ের প্রত্যেকটা লেসন, কোন লেসন দিয়ে তোমার প্যারাগ্রাফ হতে পারে, দেখো শুরুতে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আজকে। সো লেসন, প্রত্যেকটা লেসন দিয়ে কি একটা প্যারাগ্রাফ মুখস্থ না, জাস্ট ধরো পত্রিকা পড়ে না জমিদাররা, প্রয়োজন হলে চা নিবা, চা নিয়ে খেতে খেতে একটা টোস্ট, হ্যাঁ টোস্ট খাবা না, শুধু চা, পরে টোস্ট খেলে পরে জিভ বাদে শুধু করবে, ঠিক আছে, পড়তে পারবে না, মুড নষ্ট হয়ে যাবে। লাল চা খাবা, দুধ চা না, এটা হেলদি, পারলে গ্রিন টি খাবা। তো এইখানে মনে রাখবা যে এই ইউনিট 1, তুমি ধরো ইউনিট 1 পড়তেছো, তাই না? ইউনিট 1 পড়তেছো, ইউনিট 1 থেকে তোমার কয়টা জিনিস পড়তে হবে? ইউনিট 1 থেকে প্যারাগ্রাফ পড়বা, ওর সেন্টেন্স মেকিং করবা, ঠিক আছে? সেন্টেন্স মেকিং কোন জায়গা থেকে করবা? দেখাই দিলাম যে লেসনের শেষে ওই যে একটা চার্ট দেওয়া থাকবে, ABCD করে, বা রোমান সংখ্যা কি দেওয়া আছে, কতগুলো গুরুত্বপূর্ণ শব্দ দেওয়া আছে। এইখানে এই শব্দগুলো পড়লে তোমার কয় জায়গায় লাভ বলি? সেন্টেন্স মেকিং তো 100% কমন পাবা, সিনোনিম অ্যান্টোনিম কমন পেতে পারো, এবং স্পেলিং 90% পসিবিলিটি আছে এখান থেকে আসার। সো এটা তুমি নিজে করতে পারবা। তারপর এক্সপ্লেনেশন সাধারণত কবিতা থেকে আসে। এবছর ড্রিমস যে কবিতাটা আছে না, ওই ড্রিমস কবিতার এক্সপ্লেনেশন আসার সম্ভাবনা বেশি। তারপর আমি একদিন পড়াই দিব, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এবং তোমার যদি এক্সপ্লেনেশন কমন না পড়ে কীভাবে লিখবা সেটা আলোচনা করে দিব, ঠিক আছে? সো অল ওভার তোমার একটা কি ধারণা হয়েছে কিনা বলো তো টিচিং নিয়ে? অল ওভার যে কোন জায়গাতে পড়বো, কি পড়বো না পড়বো। মান্নান তো বলতেছে ভাই বই তো বিক্রি করে দিছি, পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব, বিক্রি করে যে চানাচুর খাইছে না। আর কেউ কোন কমেন্ট করছে? এক্সপ্লেনেশনটা তাদেরকে আরেকবার একটু বুঝাই দেন। আচ্ছা, এক্সপ্লেনেশনটা হচ্ছে মানে কি? আচ্ছা, এক্সপ্লেনেশন মানে কি? এক্সপ্লেনেশন বাংলা হচ্ছে ব্যাখ্যা, ঠিক আছে? দাঁড়াও বুঝাই দিই। ধরো সহজ একটা এক্সাম্পল দেন, ওয়ান ইজ দ্য বেস্ট পলিসি। দাঁড়াও এটাতে বুঝে, প্রথমটাতে বুঝে যে পভার্টি ইজ দ্য মেজর অবস্টাকেল টু হায়ার এডুকেশন। এখানে এডুকেশন লেখা আছে, হায়ার এডুকেশন আসতে পারে। তো দারিদ্রতা কি? মানে উচ্চশিক্ষার পিছনে প্রধান বাধা। সো তোমার এটা তুমি বাংলায় আমাকে ব্যাখ্যা করো তো। তুমি বাংলায় প্রশ্ন করলাম যে দারিদ্রতা উচ্চশিক্ষার পেছনে সবচেয়ে বড় বাধা, এটা তুমি বাংলায় আমাকে ব্যাখ্যা করে বলো। তখন তুমি কি বলবা যে ভাইয়া দারিদ্রতা না, মানে যখন দারিদ্রতা থাকে তখন টাকা পয়সা থাকে না, হ্যাঁ,
টাকা পয়সা না থাকলে আমি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবো কীভাবে, বারোটা কোচিং সেন্টার কীভাবে কোচিং করবো, তাই না? তো এই যে কথাগুলো আছে না, এই কথাগুলো সাবলীলভাবে লিখে আসবা, ঠিক আছে? আর এখানে তোমার বিভিন্ন ধরনের রেফারেন্স আছে, কনটেক্সট আছে, এগুলো তোমাকে পড়াই যাবে। তোমার এখন তোমার চিন্তা করা লাগবে না, এখন চিন্তা করা লাগবে না। তোমার হচ্ছে কি এক্সপ্লেনেশনের একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটটা বুঝে দেওয়ার পরে বুঝতে পারবা। আজকে তোমাকে ধারণা দিলাম যে পরীক্ষা কোন জায়গা থেকে প্যারাগ্রাফ, এটা তো বুঝতে পারছো। তোমার টেক্সট বই থেকে প্যারাগ্রাফ আসবে, এটা বুঝতে পারছো? 100%। এটা বুঝতে পারছো। তারপরে সেন্টেন্স মেকিং, তোমার টেক্সট বইয়ের লেসনের পিছনে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আছে, ওইগুলো থেকে আসবে। তাহলে কত নম্বর হলো এখানে? 15 নম্বর। আর 5 নম্বর হচ্ছে এক্সপ্লেনেশন, ওটা একটা ফরম্যাট দেখাবো। ফরম্যাট দেখানোর পরে তোমাকে বুঝাই দিব এবং গুরুত্বপূর্ণ কিছু এক্সপ্লেনেশন তোমাকে পড়াই দিব। এবং এইখানে আমি সিউরিটি দিব না যে ভাই এখানে কমন পড়ে, কমন নাও করতে পারে। কমন না করলে আমি লিখতে পারবো কিনা, হ্যাঁ লিখতে পারো, এই সিউরিটি দিয়ে আসতে পারবো। তুমি লিখতে পারো, নট অনলি লিখবা যে 5-এর মধ্যে তুমি 4ও পাবা, 5-এর মধ্যে তুমি 4ও পাবা, এই অ্যান্সারগুলো আমি করতে পারি তোমাকে কিভাবে করবা, ঠিক আছে? তো বিগত বছরে যেটা আসে যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, এটা কিন্তু কোনো বইয়ে ছিল না, কমন পড়ে নাই কারণ এইগুলো হচ্ছে আমাদের রিটেনের বইতে কিন্তু আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রভাবগুলো, প্রভাব 50টার উপরে প্রভাব দেওয়া আছে। সো এখন প্রথম ডিসিশন, তোমরা কারা কারা হার্ড কপি নিবা বইয়ের? যদি মনে করো 500 জনের মতো হয়, কতজন? 500 জনের চাও, 500 জনের যদি ফুলে ভোট দাও, প্রি অর্ডার করো, তাহলে মনে করো যে 350 থেকে 70-এর মধ্যে পড়বে, ঠিক আছে? সব তোমাদের কুরিয়ার ফি টি সহ 350 থেকে 70-এর মধ্যে তোমাদের এই বইটা দিয়ে দিতে পারবো। আর যদি 500 জনের কম হয় তাহলে হচ্ছে পিডিএফটাই তোমাদেরকে দিব। তোমরা একটু কমেন্ট করে জানো কার কার হার্ড কপি লাগবে, কারণ 500 জনের কম হইলে নেওয়ার মানে আমাদের পসিবল না দেওয়া। হার্ড কপি মানে মূল বই, মানে যারা বই চাচ্ছে অনেক বই চাচ্ছ, আর পিডিএফ চাইলে আমরা কালকেই পিডিএফ দিয়ে দিতে পারবো, ঠিক আছে? দেখো তো রেসপন্সটা দেখো তো কেমন। আমরা গ্রুপে আজকে পোল করে দিব, গ্রুপে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সবগুলোতে হচ্ছে পোল করে দিব যে হার্ড কপি নিতে চান নাকি হচ্ছে সফট কপি। আমরা এটা বাইরে দিলে আরো অনেক যাবে, কিন্তু আমরা বাইরে দিতে চাচ্ছি না। আমাদের পেড বেস স্টুডেন্টদের মধ্যে 500 জন আছে কিনা, মিনিমাম 500 জন হলে আমরা এটাকে হার্ড কপিতে তোমাদের অ্যাড্রেসে দিবা, ওইখানে অর্ডার করলে আমরা এটা চেক করে ফেলবো। আর আমরা একটা আইডিয়া করে আমরা একটা প্রাইস রেঞ্জটাও বলে দিলাম, ঠিক আছে? আর পিডিএফ দিলে তোমাদের কোনো টাকা পয়সা লাগতেছে না, এটা তো আমরা দিয়ে দিলাম তোমাদেরকে। আচ্ছা, মান্নান জিজ্ঞেস করেছে হচ্ছে ভাই এটা কি শুধু রিটেনের অংশ? হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের রিটেন, শুধু রিটেন পার্ট, বাংলা ইংলিশ দুইটা একসাথে, বাংলা ইংরেজি রিটেন। ফিফটি ফিফটি হয়ে যাইতেছে। কতজন বলতেছে ভাইয়া বই দেন, কতজন বলতেছে পিডিএফ দেন। আচ্ছা, আমরা এই ক্লাস তো আমরা এখন শেষ হয়ে গেল, যে আমরা এখন এই গ্রুপে পোল দিচ্ছি, ঠিক আছে? পিডিএফ বই, পিডিএফ বই এবং বইয়ের প্রাইসটা সর্বোচ্চ তোমার 350 থেকে 370, 370 পুরোটা যেন না যায়, 350-এর মধ্যে রাখার চেষ্টা করবো, কুরিয়ার সার্ভিস সহ। কারণ ঢাকার বাইরে গেলে কুরিয়ার সার্ভিসে পড়ে 120 টাকা, তাই না? 120 টাকা মতো পড়ে, 100-150 টাকা পড়ে। তারপরে এখান থেকে হচ্ছে বরিশাল যাদের আছে, রংপুর, তারপরে হচ্ছে 100 টাকা, 150 টাকার বেশি অনেক। তারপরে মনে করো যে এখানে প্রিন্টিং তো মিনিমাম 200 টাকা যাবে। হ্যাঁ, ধরো 10-20 টাকা লাগলে আমরা হাজার থেকে দিয়ে দিলাম, ওটা সমস্যা নাই। কিরকম রেসপন্স? 50-50 নাকি? তাহলে আমাদের ঝামেলা যাওয়া দরকার নেই। পিডিএফ হার্ড কপি দিয়ে হচ্ছে আচ্ছা পিডিএফ, ওকে আমরা পিডিএফ দিয়ে দিব। ওকে, পিডিএফটা দিলেই ভালো হবে, ওদের হবে না, ঠিক আছে? তাহলে আমাদেরও প্রেশার কমলো। ওকে, তাহলে আমরা এখন থেকে তোমাদের একটা কথা বলি, এখন থেকে তোমাদের হচ্ছে কি ম্যারাথন ক্লাস হবে ফ্রাইডেতে। এখন থেকে কতজন আছে ওরা? গ্রুপে অ্যানাউন্সমেন্ট করলাম, এখানে অ্যানাউন্সমেন্ট দিলে হবে। কতজন আছে স্টুডেন্ট, কতজন আছে? 113। আচ্ছা, 113 জন আছে, ওরা অ্যাক্টিভ ক্লাস করতেছে। এখন শোনো, অ্যানাউন্সমেন্টটা শোনো। এখন থেকে তোমাদের ম্যারাথন ক্লাস হবে, এখন থেকে তোমাদের রিটেন ক্লাস হবে। ম্যারাথন ক্লাস কি বুঝায় দেন? আবার মেসেজ দিয়ে জিজ্ঞেস করবো কয়েকজন। আচ্ছা, ম্যারাথন ক্লাস হচ্ছে তোমাদের 3000 ইংরেজির এমসিকিউ প্র্যাকটিসের ক্লাসের কথা বলছিলাম না, যে তোমাকে ইংরেজি এমসিকিউ প্র্যাকটিস করাই দিব, ওই ক্লাসগুলো এখন হবে। কারণ আমাদের বেসিক ক্লাস অলমোস্ট শেষ,
আমাদের বেসিক ক্লাসের মধ্যে কোনটা আছে, শুধু ন্যারেশন আছে, তাই না, ঢাকা ইউনিভার্সিটির জন্য। ওই ন্যারেশন ক্লাসটা আমরা একদিন সুযোগেই আমরা মাঝখানে একদিন ঢুকে দিব, ঠিক আছে, ঢুকে আমরা ক্লাস নিয়ে নিব, এবং ফ্রেজ এন্ড ক্লজ এটা পড়াই দিব, ঠিক আছে। তাহলে আমরা আমাদের যে 3টা ক্লাস লাগবে এটা ফাঁকিতে ঢুকাই দিব। বাট এখন থেকে আমাদের রেগুলার যে ক্লাস হবে ম্যারাথন ক্লাস, অর্থাৎ এমসিকিউ সলভের ক্লাস এবং রিটেন ক্লাস, ঠিক আছে। তো আজকে তোমাদেরকে অ্যানালাইসিস করে দিলাম এবং ইউনিট 1 থেকে কীভাবে পড়বা বুঝাই দিলাম, তোমরা নিজেরা পড়বা। একটা কথা মনে রাখবা, ঢাকা ইউনিভার্সিটি সহ যে কোনো পাবলিক ইউনিভার্সিটি চান্স তারাই সবচেয়ে বেশি পাবে যারা নিজেরা বেশি পড়বে, সেলফ স্টাডি, ঠিক আছে। পদ্ধতিটা কেমন রিটেন পড়ার বুঝাই দিছি, পদ্ধতি বুঝে তুমি যখন পড়তে পারবা তুমি বাকি। তাদেরকে একটা ম্যাথ করে দেন, ধরেন হচ্ছে আমরা 100% কত পার্সেন্ট, 100% ইফোর্ট দিছি। আচ্ছা 100-র সাথে তোমরা 0 গুণ করো তো দেখো তো কত হয় 100, অথবা আমরা ধরো আমরা 80% দিলাম, ধরো আমরা তো আরো কম দিলাম 70% ইফোর্ট দিলাম, সবগুলোর সাথে তুমি যদি 0 গুণ করো তাহলে কিন্তু শূন্যই হবে। কত হয় উত্তর, কত হয় উত্তর কিন্তু 0। দুই পাশ থেকে যদি তোমাদের ইফোর্ট না আসে, আমরা দেখো, effort দিলাম, আমাদের তুমি বললে ইফোর্টটা না, আমি বলি, আমাদের তখন কিন্তু ইফোর্টটা zero দেখো, হবে। আমাদের ইফোর্টটা কিন্তু 100%, রাইট সাজ্জাদ? হ্যাঁ। আমরা কিন্তু 100, কারণ এত ভালো বই এত অল্প দিনে তোমাদের জন্য মেক করা, কিন্তু বাংলাদেশ তোমার বইটা তো আছে, দেখবা, হ্যাঁ তোমরা দেখবা, তো দেখার পর বুঝতে পারো যে আসলে এই বইয়ের কাছে দিকে আছে কিনা। তারপর আমি মানে কারোর বইয়ের সমালোচনা করতে চাই না, না। সো 100% এফোর্ট আমরা দিচ্ছি, তার সাথে তোমার যদি 1% এফোর্ট থাকে তাহলে তুমি কিন্তু 100%, তুমি জাস্ট 1% এফোর্ট দাও, এফোর্ট তোমাকে দিতে হবে অবশ্যই। আর তুমি যদি 0 হয়ে যাও তাহলে কিন্তু আমাদের এই 100% এফোর্টটা 0 হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, তার সাথে তোদেরকে আমরা ছুটি দিয়ে দিই, ওরা হ্যাঁ, করো। আজকে ছুটি দিয়ে দিই। এবং আজকে তোমাদের ইউনিট 1 থেকে তোমরা নিজেদের একটা পড়ে নাও, ইউনিট 2 থেকে বাকি যে ক্লাসগুলো হবে এগুলো নিজে আমি পড়াই দিব, প্রত্যেকটা প্যারাগ্রাফ তোমাদেরকে সহজ করে বানাই দিব, আর যা যা করে লাগে আই থিঙ্ক সবকিছু করে দিব। অনেকে জিজ্ঞেস করতেছে যে ভাই হার্ড কপি দিলে ভালো হতো, কারণ হার্ড কপিটা কি তোমাদের হচ্ছে আমাদের এই ডেলিভারি করা, দেখা যাচ্ছে অনেকেই হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে ঢাকার বাইরে থেকে থাকে, ঢাকার বাইরে দেখো এমন জায়গা আছে 120 থেকে 150 টাকা খরচ হয়, ডেলিভারি চার্জ। হ্যাঁ 120 থেকে 150 টাকা খরচ হয় ডেলিভারি চার্জ। এখান থেকে হচ্ছে তোমাদের যাদের রংপুরে যারা আছো, রংপুর কত কিলো, প্রায় 350 কিলো। এখন এর মধ্যে তোমাদের দেখা যাচ্ছে কি, তুমি যদি মনে করো আজকে অর্ডার করো 3 থেকে 5 দিন সময় লাগবে, মিনিমাম হচ্ছে অর্ডার 3 থেকে 5 দিন সময় লাগবে, তো 3 থেকে 5 দিন সময় আমাদের দিতে হবে। তার জন্য কি আজকে তোমাদের সবগুলোর আজকে কালকে তো সবাই প্রি অর্ডার করতে হবে। এখন মনে করো 100 কপি বই ছাপানো যায় না, আর আমরা তো এটা পেড বেসে বাইরে দিব না, 200 বই ছাপানো যাবে না। এখন তোমরা সবাই যদি মনে করো 500 জন হও, দেখা যাচ্ছে আমরা একসাথে সবগুলো আমরা একসাথে দিয়ে দিলাম, কিন্তু মনে করো আজকে দিলাম 100 কপি, পরে দিলাম 100 কপি, এরকম করে হইলে কি হয় যে তোমাদের যে টিচার, আমরাই তো মনে করো মানে কার বাড়ি কি দিব না দিব ওটা প্রেশারে পড়ে যেতে হবে আমাদের, ঠিক আছে। আর এই বইগুলো হচ্ছে আমরা যেহেতু পেজ বাইরে দিব না, সো আমাদের তো মানে বাণিজ্যের কোনো চিন্তা নাই এখানে, সো তোমাদের 60টি পেজ মানে বইটা বানানো অন্য কোনো না, তো এই কারণে আমরা দিচ্ছি না। আর বাইরে দিলে তোমরা না হাজার হাজার করে বিক্রি করতে পারতাম, সো এইটা দেয় নেই। কারণ এখান থেকে যেহেতু কমন পড়বে, সো কমনটা কার হবে, কাদেরকে দেওয়া দরকার, যারা আমাদের পেজ বেস স্টুডেন্ট, তাদের প্রতি আমাদের লায়াবিলিটি বেশি, দায়বদ্ধতা বেশি, ঠিক আছে। আর ওই ধরনের চিন্তা তো আমাদের নাই যে ধরো বই বিক্রি করবো বা সেল করবো, এরকম না। সো আমরা তো তোমাদেরকে আমাদের এই পিডিএফ কপি সম্পূর্ণ ফ্রিতে দিতেছি। হ্যাঁ রাইট, ওকে ফাইন। তাহলে আপাতত হচ্ছে কি, যদি আমি ফুল এটা করে দিব না, হ্যাঁ। যদি সবাই ভুটবে যে না ভাই নিব, মোটামুটি 500 জন ক্রস হয় বা 500 অ্যাভারেজ হয়, তাও রিস্ক নিব। আর না হলে আমি মনে করছি পিডিএফ দিয়ে দিব, কালকের ভিতরে পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আজকে এখানে ক্লাস শেষ করলাম। আজকে ওই তো দেখতে দেখতে শুরু হয়ে গেল আমাদের রিটেন ক্লাস, এভাবে একদিন শেষ হয়ে যাবে। এবং রিটেন ক্লাসে তোমাদের কিছু জিনিস শিখাবো, আমি বলছি একটু ধৈর্য ধরো, হ্যাঁ, কারণ আমরা মাত্র তো গুছাইলাম, আমরা ক্লাসে শুরু করলাম, একটু শুরু করার পরে আমরা আস্তে আস্তে এমন একটা জায়গায় চলে যাবো, তুমি ইনশাল্লাহ বলতে বাধ্য হবা যে আসলে বেস্ট কিছুই পেয়েছি, ঠিক আছে। সো আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ও কালকে তো আবার তোমাদের সাথে আমার ক্লাস, আচ্ছা তো কালকে কিন্তু তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, এটা জানো? দিয়ে দাও অ্যানাউন্সমেন্ট দিয়ে দাও। অ্যানাউন্সমেন্ট হচ্ছে তোমাদের কালকে 7:30 থেকে 7টা মনে হয় কালকে পেজে ক্লাস নিতে পারি, তুমি একটু আগে পড়ে নিয়ে নাও। কালকে আচ্ছা 5টার দিকে দিতে পারো, 5টা বা 6টা। আচ্ছা তোমাদের হচ্ছে 5:30, 5:30 থেকে হচ্ছে 6টা, সন্ধ্যা 5:30 থেকে হচ্ছে 6টায় তোমাদের কিন্তু ট্যালেন্ট হান্ট কুইজ টেস্ট।
কুইজ হবে। টপিক আমি বলে দিচ্ছি তোমাদের। প্রথমে থাকবে ইংরেজি। ইংরেজি হচ্ছে 15 নাম্বার মার্ক। তারপরে হচ্ছে বাংলা, মোট হচ্ছে তোমাদের 60 নম্বরের পরীক্ষা। 60 ইউনিভার্সিটির কোন পড়তে হয়? সেম ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডে। আর তোমাদের সময় থাকবে, ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু সময় বেশি থাকে, কিন্তু আমরা সময় কিন্তু কম দিব। সময় দিব হচ্ছে 30 মিনিট। কত মিনিট? 30। দিয়ে দাও, দিয়ে দাও, 45 মিনিট দাও। 6টা 15 থেকে নাও, সমস্যা নেই। না, তারা হচ্ছে ওইখানে সময় থাকবে 30 মিনিট। 30 মিনিটে দিতে পারবে, কম্পারেটিভলি ইজি করতেছে। আর আমি চাচ্ছি যে তাদেরকে একটু ফাস্ট পরীক্ষা দিতে, যাতে তারা অভ্যস্ত থাকে। তো যে এই টপিকগুলো দেখো তোমাদের কি ইংরেজি, বাংলা আর হচ্ছে সাধারণ জ্ঞান। আমাদের সময় 5:30 আমাদের সময়, তো 6:30 থেকে দেই। 6টা 6:30 থেকে দিলে বা 6টা থেকে দিব। 6টা থেকে দাও যায়। আচ্ছা, 6টা থেকে দিলে কেমন হয়? 6টা থেকে 7টাই ভালো হতো। আচ্ছা ধরো দুপুর দিলে কেমন হয়? দুপুরের দিকে নাকি রাত্রে দিব? আচ্ছা, রাত্রে দিবে। রাত্রে দিতে পারলে তো ক্লাস করবে না তোমার? হ্যাঁ, রাত্রে। তো এটা কাজ করো, দুপুর 3টায় দাও। 3টায় দিব। হ্যাঁ। আচ্ছা, দুপুর 3টায় দিলে কেমন হয়? যাও, টাইম হচ্ছে তোমাদের জন্য চেঞ্জ করে দিলাম। 3টা বা 4টায়। 4টায় তো ইয়ার নামাজ। 3টা থেকে দিলে ভালো হবে। 3টা থেকে 3:30 থেকে 4টা, বা 3টা থেকে 3:30। 3টা থেকে 3:45 দাও। 3টা থেকে জানি স্ট্যান্ডার্ড হোক। 3:45 টাইমার কম রাখবে না, ওরা তো প্রথম। আচ্ছা যাও, তোমাদের সময় যেহেতু বলতেছে, তোমাদেরকে 45 মিনিট সময় দিলাম। টাইম কত? টাইম থাকবে হচ্ছে তোমাদের 45 মিনিট। আর তোমাদের হচ্ছে যে লিঙ্ক, কালকে হচ্ছে তোমাদের অনেকের জিমেইল নিয়ে সমস্যা হতো যে তোমরা ফোন নাম্বার, জিমেইল ওগুলো দিতে পারতেছো না। কালকে ওইটাতে কিচ্ছু লাগবে না, জাস্ট হচ্ছে তোমরা তোমাদের নাম লিখবে। একটা নামের একটা অপশন থাকবে। ধরো হচ্ছে তোমার নাম কি, এবিসিডি। এবিসিডি তোমার নামটা লেখার পরে স্টার্ট দিবে, সাথে সাথে কুইজ স্টার্ট হয়ে যাবে। সবগুলো তখন হচ্ছে আনসার দেওয়ার পরে দেখতে পারবে কোনটা তোমার ভুল, কোনটা হচ্ছে কারেক্ট। দুপুরে না ভাইয়া, 6টায়। ওটার সমস্যা হবে। আচ্ছা, সবারই সমস্যা। আচ্ছা, সমস্যা নাই তোমাদের। আমি বলি, পরীক্ষা তোমরা 3টার পর হচ্ছে যে কোনো সময় অ্যাটেন্ড করতে পারবা, কিন্তু তুমি লিঙ্কে প্রবেশ করার পরে তুমি 40 মিনিট সময় পাবা। সরি, 45 মিনিট। কিন্তু তার আগ পর্যন্ত তুমি ধরো হচ্ছে সন্ধ্যায় লিঙ্কে ঢুকছো, কোনো সমস্যা নাই, তুমি সময় পাবে হচ্ছে 45 মিনিট। কারণ কুইজ যখন তুমি ঢুকবা, ঢোকার পরে হচ্ছে 45 মিনিট কাউন্টডাউন শুরু হয়ে যাবে। ঠিক আছে? পরীক্ষা তুমি যে কোনো সময় দিতে পারবা। পরীক্ষা দিতে পারবা। পরীক্ষা তুমি চাইলে রাত্রেও দিতে পারবা, সন্ধ্যায় দিতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু পরীক্ষার লিঙ্কে তুমি প্রবেশ করার পর, স্টার্ট করার পর তোমার কাউন্টডাউন শুরু হয়ে যাবে। সময় হচ্ছে 45 মিনিট। ভাইয়া আচ্ছা, তো ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। আর তোমাদের যে লিঙ্কের জন্য কিন্তু তোমাদের মেসেজ দেওয়া লাগবে না। তোমাদেরকে হচ্ছে পেড ব্যাচের যে গ্রুপ আছে, এই কনফার্ম ডিউর যে গ্রুপটা, এই গ্রুপে, তোমাদের টেলিগ্রাম গ্রুপে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, পাশাপাশি তোমাদের মেসেঞ্জারে, যেখানে তোমরা সারাদিন হচ্ছে জ্বালাতন করো আমাদেরকে কনভারসেশন করে, ওই গ্রুপেও কিন্তু দিব। ঠিক আছে? দেখা হবে তোমাদের সাথে কালকের ক্লাসে। তো আজকের মতো টাটা।